তো যাই হোক, আর কথা বলতে চাই না, এবার আমরা অতিথির কাছে চলে যাব। কেমন আছেন আপনি? জি ভালো। অনেকদিন পর আরো একবার দেখা হলো আপনার সাথে, যদিও আমি পরিচয়টা জানি, আরো একবার পরিচয়টা একটু শুনি আপনার কাছে। আমার নাম রুবাইদ জামিলা মানবী। আচ্ছা, কি করেন আপনি? আমি স্টুডেন্ট, ইউনিভার্সিটিতে পড়ছি। ওকে, এবার আমরা ঘটনায় যেতে চাই। আমি দুই একটা ঘটনার কথা শুনেছিলাম, যে কি ধরনের ঘটনা, সো আমি আর বেশি জানার চেষ্টা করিনি, কারণ আমিও চাচ্ছি প্রত্যেকটা লিসেনারের মতো যে পরবর্তীতে কি হয় আমিও যেন এক্সাইটেড থাকি। শুরু করি আমরা। প্রথমে কোন ঘটনাটা দিয়ে আপনি শুরু করতে চান? একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা আছে, ওটা নিয়ে বলতে চাচ্ছি। আমরা এটা দিয়ে তাহলে শুরু করি। আচ্ছা, তো এই ঘটনা অনেক আগের, 5-6 বছর আগের হবে। এটা আমাকে আমার কাজিন বলে, আমার ভাই রিজি ভাইয়া। তো সে তখন মানে আহসানুল্লাহ ইউনিভার্সিটিতে পড়তেন আর কি। ওনার ডিপার্টমেন্টেই নাকি আমি শিওর না, জাস্ট উনি আমাকে বলেছিলেন ওনার সহপাঠী। তো ওনার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। তো মাঝে মাঝে আর কি রাতে ফোনে কথা হতো তাদের, বা অন্য সময় কথা হতো। তো মেয়ে একদিন বলে, দেখো রিজভি, আমার তো সবার সাথে তো ভালো সম্পর্ক না, আর কেউ এসব বিষয়ে বিশ্বাসও করতে চায় না, তো তোমার সাথে শেয়ার করি। মানে আপু আর কি বলেন যে তার সাথে কিছু প্যারানর্মাল জিনিস ঘটতেছে, এবং এর আগে কিছু ইতিহাসও আছে আর কি, ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে। ওই আপুকে একবার একটা ভাইয়া প্রপোজ করে সামথিং এরকম কিছু। এটার সাথে ওই ভাইয়ের মাও ইনভলভ থাকে, মানে ছেলেটা মেবি একটু মানসিক ভাবে তার সমস্যা থাকে, একটু অবসেসড টাইপের থাকে মেয়েটার প্রতি। তো এতে তার মাও আর কি সাপোর্ট করে, কারণ তার ছেলের একমাত্র পছন্দ। আর মনে হয় ছেলেটার সাথে স্কুল লাইফ থেকে ওর পরিচয় ছিল এরকম। তো মেয়েটা হঠাৎ করে খেয়াল করা শুরু করে যে ও ছেলেটাকে স্বপ্নে দেখা শুরু করে। মানে প্রথম নর্মালি দেখতে, মানে ছেলেটাকে ডাকতেছে, ওর কাছে রাখতেছে এরকম। তো ও আর কি একটু কনফিউজ থাকে যে কেন ওকে স্বপ্নে দেখতেছে, কারণ এটা কখনো আগে ঘটেনি। আসলে তো পাত্তা দেয়নি ও বিষয়টাকে প্রথমে। তো স্বপ্নটা পরে ধীরে ধীরে আর কি একটু অন্যদিকে মনে শুরু করে, যে কিছুটা স্বপ্নে আর কি একটা মানে ওর কাছে আসার চেষ্টা করে ছেলেটা, বা কাছে ডাকে, বা ইভেন জিনিসটা এখন স্বপ্নের বাইরেও চলে আসে। মানে মেয়েটা মাঝে মাঝে হঠাৎ করে বসে আছে, মনে হচ্ছে কি ও ছেলেটাকে পিছন থেকে ডাকছে। আর মানে মাঝে মাঝে কি তারা একে অপরকে অনেক ক্লোজ অবস্থায় স্বপ্নে দেখতো, এবং মাঝে মাঝে ওটা চিন্তাও করতো। মানে এবং ও তখন আর কি ভাবতো যে এরকম তো হওয়ার কথা না, কারণ সে এখন টিনেজ বয়সেও নাই, আর ওর সেরকম কোনো ফ্যান্টাসিও নাই ওই ছেলের প্রতি। এই কথাগুলো একটু রিজি ভাইয়ের সাথে মানে প্রথম থেকে ধীরে ধীরে শেয়ার করা শুরু করে। তো ভাইয়া বলে এটা কোনো বিষয় না, ধীরে ধীরে কেটে যাবে। তো মেয়েটা হয়েছে কি এরপরে আর ভাইয়ার সাথে এই বিষয়টা অত শেয়ার করে না, কারণ ভাইয়া আর কি ওরকম পাত্তা দেয় না। ও তারপরে একদিন ভাইয়া ফোনে কথা বলতেছে, তো ঠাস করে কিছু একটা পড়ে ভাঙার শব্দ হয়, আর কেমন জানি একটা কা 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 টাইপের একটা, মানে কাক ডাকতেছে এরকম না, মানে অন্য টাইপের একটা, মানে কা কা মানে হচ্ছে পাশে বসে কেউ নাকি সুরে বলতেছে। তো ভাইয়া বলতেছে এরকম কি সাউন্ড, তোমার রুমে কিছু ভাঙছে নাকি? মানে উনি ফোনে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, সে ফোনে রাত্রেবেলা কথা বলতেছে, এবং এটা 2টা-3টার দিকে। তো এখন ও আপু বলতেছে যে তোমাকে তো মাঝখানে বলছিলাম এরকম একটা ঘটনা, এটার মানে এখন আরো বাড়তেছে দিন দিন। এখন আমার ঘরের জিনিসপত্র এরকম ভাঙা শুরু হয়েছে, পড়া শুরু হয়েছে, ঘুমের মধ্যে কেউ আমাকে যেতে ধরে, এবং আমি বুঝতেছি কেউ আমাকে যেতে ধরছে, বা আমি নড়তে পারতেছি না ঘুমের মধ্যে, এরকম অবস্থা। তো ভাই বলছে তুমি একটু ভেঙে বলো। আমি বলছে দেখো এখন বলতে পারবো না, কারণ আমার মনে হচ্ছে যে রুমের মধ্যে কেউ একজন আছে, এবং সেটা যদি রেগে যায় তো একটা সমস্যা। তো এটা ব্ল্যাক ম্যাজিক ফার্স্টে ওরা বুঝতে পারেনি, এবং ভাইও বুঝতে পারেনি। তো এরকম আরো অনেক ঘটনা ঘটতে থাকে, যে একদিন আপু এরকম নাকি ঘুমাচ্ছিল, তো তার এরকম কে জানি যেতে ধরছে এবং গলা টিপে ধরছে। তো আপু যত চিৎকার, এটা অনেকে বলে যে বোবা ধরছে, বাট এরকম না, আপু যত চিৎকার চেঁচামেচি করতেছে কেউ কিছু বুঝতেছে না। যখন জিনিসটা চলে যায়, ঘরের সব দরজা জানলা মানে একসাথে সব খুলে যায়, ঠাস করে সব বাড়ি খায় রুমের, মানে দরজা ঠাস করে বাড়ি খায়। তখন পাশের রুম থেকে তার মা বাবা দৌড়ে আসে যে এত জোরে কেন দরজাকে লাথি দিল বা কিছু। দরজার শব্দ শুনতে পায়, দরজা খোলার, কিন্তু উনি যে চিৎকার করছে ওটা কোনো কিছু শুনতে পায় না। এবং আপু রাত্রেবেলা ভয়ে মানে খুলেই ঘুমাতো, দরজা আর কি লক করতো না। কিন্তু ওই জিনিসটা যখন আসতো কি হতো জানি না, দরজা জানলা সব লক হয়ে যেত। যাওয়ার সময় সব হচ্ছে, আর ওদের একটু পুরান বাড়ি, তো ওই আগের দিনের যে ওই জানালাগুলো, ওই যে মানে এখনকার দিনে থাই গ্লাস না আর কি, যেগুলো বুঝতে পেরেছি, মানে সিটকিনি লাগানো থাকে, ওই জানালাগুলো মানে সব ঠাস ঠাস, ইভেন 2-3টা গ্লাস ওদের ভেঙেছিল এরকম। তো এবং আপুর অনেক দ্রুত ওজন কমা শুরু হয়ে যায়, সে ভার্সিটি আসা বন্ধ করে দেয়। তারপরে ভাইয়াই আর কি একদিন মানে ভালো মতো খোঁজ খবর নিতে যায় যে কি হয়েছে, তোমার সমস্যা কি। তখন বলতেছে দেখো এটা সিরিয়াস পর্যায়ে চলে গেছে, আমি এখন মানে ওই ছেলের ডাক শুনি, এবং ডাইরেক্ট আমার মাঝে মাঝে মনে হচ্ছে আমার সামনে দাঁড়িয়ে আছে, মানে হঠাৎ চোখে একটা পলকে মনে হয় যে দাঁড়িয়ে আছে এরকম।
তো তখন আর কি আপুটাই মনে হয় কোনোভাবে এগুলোর জন্য কি সলিউশনের জন্য হয়তো কারো খোঁজ করে। ভাইয়া অত জানে না যে কিভাবে করেছে বা কিছু, বা জাস্ট ভাইয়া মূল কাহিনীটা জানে। তো আপু আর কি নাকি তার এক পরিচিত কোনো এক বড় ভাইয়ের মাধ্যমে কিছু, তো সেরকম ব্ল্যাক ম্যাজিক মানে এগুলো সম্পর্কে ভালো জানতো ওই সময়। তো ওই ভাইয়া আর কি বলে যে তুমি তোমার বাসায় খুঁজে দেখো কোথাও তুমি মার্বেল পাও নাকি। তো আপু বলতেছে মানে সে তারপর খুঁজে নিজের, তারপর বলকে আমার বাসায় মার্বেল পাওয়ার কথা না, কারণ আমার বাসায় ছোট কোনো বাচ্চা নেই। আর এর মধ্যে একটা ঘটনা আমি স্কিপ করে ফেলি, যে সে মাঝে এরকম তার বাসায় যে কাজ করতো সে মেয়েকে নিয়ে আর কি ঘুমাতো। তো সে ওই মেয়ের পাশে শুয়ে আছে, ইভেন বিছানায় নিয়ে শুতো, কিন্তু সে পাশে শুয়ে আছে, ওই মেয়ের কোনো খবর নেই কি হচ্ছে। আপু শুনতেছে যে গ্লাস পরে ভাঙছে, তার ড্রয়ার খুলতেছে কেউ, তারপর আসলে ড্রয়ার খুলতেছে না, দৌড়ে জোরে জোরে কি খুলতেছে, জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে, তারপর আপুকে যেতে ধরে। ওই মেয়ে কখন শুধু সাউন্ড পায় যখন যখন জিনিসটা তার শরীরটা ছেড়ে চলে যায়, তখন মানে ওই যে ঠাস করে দরজা ধাক্কা দেয়, তখন ওই মেয়ের ঘুম ভাঙে। তখন ঘুম ভাঙার পর কি মানে উনি যে শব্দ শুনতে পায় যে গ্লাস ভেঙে যাচ্ছে, ওই কি ভাঙা গ্লাস পাওয়া যায় নাকি? হ্যাঁ, গ্লাস ভাঙা পাওয়া যায়। ওকে, মানে দেখা গেছে যে গ্লাসটা ভেঙে গেছে, তখন সবার ঘুম ভাঙছে, তখন সবাই আসছে এরকম। তো একদিন মনে হয় ওই মেয়ে কিছু দেখে ঘুমের মধ্যে, মেয়ে মনে হয় রাতের বেলা ঘুমায় না এরকম কিছু, মানে সে আজকে কাজের মেয়েটা নিয়ে, হ্যাঁ হ্যাঁ মনে হয় কোনোদিন ভয় পায় বা কিছু, মানে ঘুমায় না। তো ওর না ঘুমের মধ্যে হালকা হালকা চোখ লেগে আসলো না, সে দেখতে পারতেছিল যে কালো কোনো একটা কিছু, মানে ওই যে একটা মানুষের উপর কালো কালো ছায়ার মতো কিছু আপুর মানে ওই আপুর গায়ের উপর দেখতে পায়। তো ও এটা দেখে উঠেই লাইট দেয়, কিন্তু এক মিনিট, মানে হচ্ছে ওই পাশে ঘুমানো মেয়েটা দেখতে পাচ্ছে যে ওই যে আপুর কথা বলছেন ওনার গায়ের উপর কালো কালো কোনো কিছু একটা আছে, হ্যাঁ মানে একটা ছায়ার মতো জাস্ট। তো ও এটা দেখে, কিন্তু মেয়েটা সাহসী থাকে, কারণ ওর জায়গায় আমি থাকলে তো ফেইন্ট হয়ে যেতাম। ও উঠে গিয়েই একদম মানে লাইট দেয় সাথে সাথে, কিন্তু মানে ও আর লাইট দেওয়ার পর কিছু দেখতে পারে না। কিন্তু ওই যে যাওয়ার সময় যে দরজা জানা সব ধাক্কা দিয়ে যায়, লাইটটা দেওয়ার সাথে সাথে দরজা জানা সব ধাক্কার শব্দ। এবং আপুর তারপরে হুশ আসে, তখন আপু বলে যে কিরে ও তুই কিছু দেখছিস আজকে? তখন আর কি ওই মেয়ে বলে যে আপু আজকে তো আমি দেখছি আপনার উপর কিছু ছিল হয়তো। তো যাই হোক, তো এইটা মানে ওই পরে ভাইয়ের সাথে সে কনসালটেশন অনেক কিছু বলে, আর আমি অনেক কিছু ভুলেও গেছি কারণ আমি অনেক আগে শুনেছিলাম। তো এই ভাইয়াটা বলে যে মেইনলি এটা তোমার শরীরটাকে বশ করার ট্রাই করতেছে, শুধু তোমার শরীর না, তোমাকে মেন্টালি ফিজিক্যালি সব দিক দিয়ে বশ করবে, এবং এটা ধীরে ধীরে তোমাকে পঙ্গু টাইপেরও করে ফেলতে চাচ্ছে। যেমন তুমি মানে, এবং মানে আপু ধীরে ধীরে কি ওই যে অনেক ওজন কমে যাচ্ছে, তারপর মেন্টালিও সে অনেক ডিভাস্টেটেড হয়ে গেছিল। তো যাই হোক, তারপরে হচ্ছে ভাইয়া আর কি বলে যে তুমি এরকম মার্বেল খুঁজে দেখো। তো সেরকম খুঁজে খুঁজে ঠিকই তার একটা নির্দিষ্ট ড্রয়ার থেকে যেখানে সব পুরান জামা কাপড় রাখে, কোনো নতুন জামা কাপড় রাখতো না আপু। তো সেই পুরান জামা কাপড় একদম মানে পিছে বা কোন একটা জামার ভিতরে সে মার্বেল পায়, মানে সে পুরা ঘর তন্ন করে খুঁজে। তো ওই ভাইয়া বলে দেয় যে স্পেশালি তোমার রুমে খুঁজবা। তো সে মার্বেল পায় এবং আপু মার্বেলটা করে কি ফেলে দেয় আর কি, মানে বারান্দা দিয়ে বাইরে ফেলে দেয়। পরে একটাই পায়, জোড়া পায়, দুটা মার্বেল পায়। তো হচ্ছে তখন ভাইয়া বলে তুমি মার্বেল ফেলে দিচ্ছো, কিন্তু এতে কোনো লাভ নেই। এই মার্বেল ফেলে দিলে, মানে ভাইয়া বলছিল যে এই মার্বেলটা নিয়ে কোনো সমস্যা হতো, ভাইয়া তখন তাকে ভেঙে বলেনি, বাট কিছু বলেছিল। তখন ওই আপু হচ্ছে আর রিজি ভাইয়াকে সে আর কি মানে সবসময় এটা আর কি আপডেট দিত যেরকম এরকম হচ্ছে। তো ওই ভাইয়াটা বলে যে দেখো তুমি হচ্ছে ফেলে দিছো, তুমি আমার থেকে শুনে আগেই ফেলে দিছো, আমার থেকে ভালো মতো শুনতা, আমি জাস্ট শিওর হতে চাইছি তুমি মার্বেল পাও নাকি। তারপর ভাই নাকি আরো কিছু বলে, ঘরে আরো কিছু জিনিসপত্র তুমি খেয়াল করে এগুলো এরকম হচ্ছে নাকি। তো ও আর কি খেয়াল করে কি ভাইয়ার অনেক ডিসক্রিপশনের সাথেও মিলায় যে হ্যাঁ ঠিক আছে মিলতেছে। তারপর হচ্ছে এর মধ্যে একটা ডিসক্রিপশন এরকম থাকে যে ভাইয়া বলে যে তোমার বাসায় কখনো কোনো মানে তরকারি পচা তোমার রুমে নিয়ে দেখবা যে তরকারিটা কতদিনে পচে। নর্মালি রান্নাঘরে একসাথে ধরে নাও ফল কিনে নিয়ে আসছে, ফলটা তোমার রুমে কতটুকু পচতেছে বা অন্য রুমে, হ্যাঁ অন্য রুমে কতটুকু পচতেছে। আপুর রুমে কি মানে বেশি তাড়াতাড়ি বা মানে শুকিয়ে যেত, আসলে মানে পচতো না, শুকিয়ে যেত ফল বা যে কোনো তরকারি সবজি। মোট কথা অন্যান্য রুমের চেয়ে এইখানে অন্যরকম একটা পরিস্থিতি। তো ভাইয়া কি বলছে এটা মার্বেলটার জন্য হচ্ছে, তো আপু মনে করে মার্বেলটাই সবকিছু, সে ফেলে দেয় আর কি। যাই হোক, তো ওই মার্বেল পরে হচ্ছে ফালানোর পরে ভাইয়া বলে এটা লাভ নেই, তুমি এটা আবার পাবা, এবং তোমার এটা ধরে 2-3 দিন বন্ধ থাকবে মার্বেলটা ফালানোর জন্য, বাট এটা আবার কন্টিনিউ হবে। তো ভাইয়া আর কি ওর থেকে ডিটেলসে সবকিছু জানে। তো বলে এটা আমার মনে হচ্ছে এক টাইপের ব্ল্যাক ম্যাজিক আছে আর কি, কোনো নাম বলে, সেটা হচ্ছে মানুষকে বশীকরণ করে। এটা হচ্ছে মেইনলি মানুষকে মেন্টালিও করে, ফিজিক্যালিও দুর্বল করে ফেলে, যেন আপনি একজনের উপরে যেন আপনাকে ডিপেন্ডেন্ট হতে হয়, আপনি যেন ইন্ডিপেন্ডেন্ট না থাকেন। দরকার পড়লে এটা আপনাকে এতটাই উইক করে ফেলবে আপনি হাঁটতে চলতে পারবেন না।
আপনাকে যে বশ করছে, আপনি যদি তার কাছে হেল্প চান বা তার কাছে ডিপেন্ডেন্ট হয়ে যান, তখন আপনি আবার ব্যাক করতে পারবেন নিজের আগের অবস্থায়। কিন্তু আপনাকে তার উপরে ডিপেন্ডেন্ট হতে হবে, আপনি আগে ছাড়া থাকতে পারবেন। অনেকটা ড্রাগের মতো, যে ড্রাগ ছাড়া মানুষ থাকতে পারে না, এরকম। তো এবং ভাইয়া বলে যে তুমি কাকে মেইনলি স্বপ্নে দেখো বা এরকম হঠাৎ হঠাৎ দেখো। এবং আপুর মনে হতো কি যে ওই ছেলে সে তার চুল আছড়ে দিচ্ছে বা তার চুল ধরতেছে, তারপরে সে যখন ঘুমায় মনে হয় ছেলেটা তাকে আর কি ধরতেছে, এরকম তার মনে হইতো। এবং তার কেন জানি মনে হতো, হঠাৎ করে আপুর ফিল করা মনে হতো যে ওকে আমি এত দেখি, ওর কাছে হয়তো গেলাম একটা হেল্প পাবো বা ওর কাছে আমার যাওয়া উচিত। মানে ভিতর থেকে একটা ফিল আসতো আপুর। তো বলতেছে এটা তোমার মনের কোনো ফিলিংস না, এটা তোমার ভালোবাসা না, এটা হচ্ছে তোমাকে বশ করা হচ্ছে, বশের জন্য তোমার মনে হচ্ছে এটা তোমার ভালোবাসা, এরকম কোনো ফিলিংস। তো ওই ভাইয়া বলে যে তুমি আর তোমার আবার যখন এগুলো শুরু হবে, তুমি তখন এবার নিজের রুমে খুঁজবা না অন্য রুমে খুঁজবা, কারণ নিজের রুম থেকে তুমি মার্বেল ফেলে দিছো। ও আর ভাইয়া বলে তুমি দেখবা ওই ছেলে তোমার বাসায় আসে নাকি এর মধ্যে, বা ওই ছেলের ফ্যামিলি কেউ আসে নাকি। এবং ওই মেয়ে দেখে যে ওই মার্বেল ফালানোর 1 সপ্তাহের মধ্যে কোন একটা কারণে ওই ছেলের মা আসে বাসায়। আচ্ছা। এবং হচ্ছে আপু আর কি যোগাযোগ করে যে ওই ছেলের মা আসছে। তো বলে কি যে তোমার রুমে আসছে? বলে না, আমি আমার রুম মানে রুমে তাকে কোনোভাবে ঢুকতে দিইনি। তখন বলতেছে যে সে এবার যেই রুমে ছিল ওই রুমটা বেশি ভাবে। তখন ওর মার সাথে কথা বলে দেখে যে সে সব রুমেই গিয়েছে, এবং কিন্তু বেশি ছিল ওর মায়ের বেডরুমে আর কি। তো পরে ওর মায়ের বেডরুমে এবার সার্চ করে, এবার ওর মায়ের ড্রেসিং টেবিলে আর কি পায় আবার 2টা মার্বেল। হ্যাঁ, 2টা মার্বেল। এবং ওর মনে হচ্ছিল যে সেম মার্বেলই। এখন এটাতেও বুঝতে পারে যে এই ছেলের মা আর কি ইনভলভড আছে এটার মধ্যে, কারণ সে ছেলেকে হেল্প করতেছে কোনোভাবে। এবং মানে সে নাকি অনেকটা ওই যে গথ যেরকম চলে ফেরে, যেরকম ওভাবে চলাফেরা করতে আর কি, তার ব্ল্যাকের প্রতি অনেক বেশি আকর্ষণ ছিল তার। আবার সে সবসময় একটু ডার্ক লিপস্টিক ইউজ করতো। মানে সে কি নর্মালি আন্টিরা যেরকম হয় একটু রক্ষণশীল, সেরকম ছিল না, একটু অন্যরকম ছিল। মানে ওটা আমার মানে ওটা আপু ধারণা করে যে হয়তো তার মা নিজেই ব্ল্যাক ম্যাজিক করে, বাট এটার কোনো ভিত্তি নেই, নাও করতে পারে, অন্য কারো হেল্প নিতে পারে। তো যাই হোক, তো ভাইয়া তাকে বিভিন্ন সলিউশন দেয়, মানে ছোট ছোট অনেক সলিউশন দেয়। তার মধ্যে একটা থাকে যে হচ্ছে কখনো মানে তুমি আপাতত নিজের হেল্পটা করো, যে কাজের মেয়েকে নিয়ে শোয়া বাজা এগুলো করো। তো একটা পরে লাস্ট যেটা থাকে, কারণ আমি অনেক স্টেজ থাকে সব ভুলে গেছি, লাস্ট স্টেজ একটাই থাকে, সেটা হচ্ছে যে ভাইয়া বলে যে একদিন তোমার বাসায় মোমবাতি আর মনে হয় লেবু আর কোন একটা চক্রের মতো আঁকতে বলে, মানে ফ্লোরে নকশার মতো। ভাইয়া ছবি টবি সব দিয়ে বলে তোমার বাসায় আমি যেতে পারলে যেতাম, বাট আমার না গিয়ে নিজের ফাইট নিজেই করা উচিত, কারণ ব্ল্যাক ম্যাজিকের বিপক্ষে নিজেরই ফাইট করা উচিত, আমি জাস্ট তোমাকে হেল্প করতে পারবো। তো ও সব নাকি নিজেই করে আর কি, যত ট্রাই করে। তো ভাইয়া নাকি এসব বাসায় দেখেও যাও ঠিক মতো করেছে নাকি। তারপরে চলে যায়। তো ভাইয়া বলে তুমি এরকম বৃত্তের মাঝখানে বসবা, চারদিকে এরকম কিছু পয়েন্ট থাকে, ওই পয়েন্টে মোমবাতি জ্বালাবা। আরো নাকি কিছু কিছু জিনিস লাগে, সেগুলো ভাইয়াই জোগাড় করে দেয়, ওই ভাইয়া আর কি। তো ভাইয়া হচ্ছে ফোনে আর কি ওকে কথা বলে যে যা বলার যা করার আমি করব, জাস্ট তুমি ফোনটা লাউড স্পিকারে রাখবা, একটা কাজ করবা, জাস্ট চোখ বন্ধ করে তুমি ওই ছেলের কথা মনে রাখবা, ছেলের কথা মনে রাখবা, কারণ ওই তো তোমাকে মেইনলি বশ করতেছে। খালি এটা মাথায় রাখবো যেন তোমার মানে তুমি ওর থেকে দূরে আসতেছো এরকম ফিলিং, তুমি ওর কাছে যাচ্ছ এরকম না, ও যেটা চাই ঠিক সেটার উল্টাটা করবা, যে তুমি ওকে ঘৃণা করবা, তুমি ওকে চাচ্ছ না, এরকম কিছু চিন্তা করবা। আর হচ্ছে আর বলে তুমি তোমার চুল বেঁধে আর কি বসবা, আর মানে একটু টাইট পোশাক পরবা। তো ভাইয়া বলে তোমার রুমের মধ্যে যাই হয়ে যাক, ভূমিকম্প যদি হয় তুমি উঠবা না, আমি যতক্ষণ পর্যন্ত না বলবো। সার্কেলের ভেতরে থাকবে। হ্যাঁ, ওটার ভেতরেই থাকবা, চোখ খুলবা না। তো মেয়ে আর কি ওর কোলের উপরে মোবাইলটা রেখে লাউড স্পিকারে রেখে তো ওরকম ইয়ে করে। তো ওই দিন আবার আমার যে ভাই থেকে রিজভি ভাইয়া, সেও হচ্ছে ওই দিন আর কি ফোনে আরেকটা ফোনে বলে যে তুমি একা করতেছো, ঠিক আছে ওই ভাইয়া আছে, বাট আমি এটা মানে শুনতে চাই কি হচ্ছে বা না হচ্ছে। তো আরেক ফোনে ওই ভাইয়া আমার ভাইকেও আর কি রাখে। ওই ভাই হচ্ছে বিভিন্ন জিনিস বলে টলে আর কি, মন্ত্রের মতো বা কিছু। ও তখন ওই আপুকে বলে তুমি চোখ বন্ধ করে রাখবা, যা করার আমি করবো আর কি। আপু চোখ বন্ধ করে রাখে। তো একটা পর্যায়ে যেটা হয় যে ও ভাই আর একটা কথা বলে যে রুমের সবকিছু বন্ধ করে রাখবা, মানে দরজা জানালা সবকিছু, বা উঁচু যেমন কোনো উঁচু আলমারি আছে সেটা রুম থেকে বের করে ফেলো, কারণ দেখা যেতে পারে ওটা মানে পড়ে যেতে পারে বা এমন কিছু। তা আপু ওটাই করে, যে জাস্ট খাট বাদ দেয় আর বাকি সবকিছু বের করে দেয়, ইভেন টেবিলও বলে গেছে, কারণ টেবিলও অনেক সময় যে সরে আসে, যেরকম আমরা অনেক সময় মুভিতে দেখি, বাট এগুলো কিন্তু আসলেও হয় অনেক সময়। কারণ ভাইয়া বলে এরকমও ঘটনা ঘটতে পারে যে তোমার টেবিল টেনে তোমার দিকে নিয়ে আসছে, যেন তুমি ওখান থেকে বের হয়ে যাও। তো
আপু জাস্ট বসে থাকে আর তো আপু বলে আমার স্পষ্ট মনে আছে সব আমি দরজা জানালা বন্ধ রেখেছিলাম, কিন্তু রুমের মধ্যে এত বাতাস আমার চুল মানে খুলে যাচ্ছে এমন অবস্থা। মানে চুলটা কেন আটকাতে বলে, কারণ আপুর চুল অনেক লম্বা থাকে, আর চুলও যদি ইভেন ওই সার্কেলের বাইরে কোনোভাবে এসে পড়ে তাহলেও সমস্যা, আপুকে টেনে বের করে নিয়ে পড়বে। তো ইভেন তার ড্রেস থেকে শুরু করে সব টাইট থাকতে হবে, কারণ এত বাতাস তার মনে হচ্ছিল সেই উড়ে চলে যাবে। এবং ওই অবস্থায় তাকে তার মা ডাকতেছে যে এই ভূমিকম্প হইতেছে, ওঠ ওঠ ওঠ, ভূমিকম্প হচ্ছে। মানে বাসার অন্যরা ইনফর্ম না যে সে এই কাজগুলা করছে? বাসার অন্যরাও ইনফর্ম? সে বাসা সবাইকে বলে রাখছিল যাই হোক আমার রুমে আসতে পারবে না, যত যাই ঘটুক। এবং আপু নিজেও দরজা লক করে ফেলছিল ভিতর দিয়ে, যদিও ভাইয়া রিকমেন্ড করছিল যে বাসা সবাইকে জানাও, বাট আপু মনে হয় ডাইরেক্ট জানায় না যেমন কিছু করতেছি, কারণ ফ্যামিলি মেম্বার কোনো সময় না আসে থাকতে পারে না এরকম কিছু ঘটলে। তো সেরকম বসে থাকে আর মানে সে আর উঠেই না, ওভাবেই থাকে। আর তাকে একবার ওই ছেলেও আসে, ছেলে বলছে তুমি আমার বিরুদ্ধে তো খেপে আছো কেন, তুমি কেন আমাকে এত ঘৃণা করতেছো? তুমি সরাসরি না, মানে ও শুনতেছে কানে, ছেলেটা বলতেছে যে তুমি, মানে ও তো মনে মনে চিন্তা করতেছে যে আমি এই ছেলের বসে যাবো না বা হেট করি, আমি ওর কাছে যেতে চাই না এরকম। তো আর ওই ভাইটা বলে যে অবশ্যই ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য সবার উপরে হচ্ছে স্রষ্টা, সৃষ্টিকর্তা, কিন্তু আমি যে কাজটা করতেছি এটা বলে না যে লোহা দিয়ে লোহা কাটে, আমি যে কাজটা করতেছি এটা ওয়ান কাইন্ড অফ ব্ল্যাক ম্যাজিক। তুমি এর মাঝখানে তোমার সৃষ্টিকর্তাকে ডাইকো না, কারণ আমি নিজেও যেটা করতেছি সেটা ওয়ান টাইপ অফ ব্ল্যাক ম্যাজিক, এটা হচ্ছে এটা দিয়ে ওটাকে কাটতেছি। তখন হচ্ছে তো ওকে বলেই দেয় যে অনেক সময় মানুষ বলে যে চোখ বন্ধ করে দোহাদড়িতে পড়তে পারতো, ওই ছেলেকে কেন মনে করছে, কারণ এটা ওয়ান টাইপ অফ ব্ল্যাক ম্যাজিক, যে মানে এটাকে ফিরিয়ে দেওয়া, যেটা করতেছে সেটাকে ফিরিয়ে দেওয়া। তারপরে হচ্ছে যে ওই আপু হচ্ছে ওই ছেলে সে বলছে তুমি আমাকে কেন এত ঘৃণা করছো, আমি তোমাকে কত ভালোবাসি, মানে এরকম উল্টাপাল্টা কথা আর কি শুনতেছে। একবার তার মা আসে, একবার কাজের মেয়ে আসে, আপু আপনার মা তো হার্ট অ্যাটাক করছে, এরকম কিছু। তো যতগুলো একটা পর্যায়ে গিয়ে হয় কি, যতগুলো ওই মোমবাতি থাকে এতক্ষণ যত বাতাসে ছিল না, কারণ মোমবাতির আলো ছিল, মানে চোখ বন্ধ থাকলেও বুঝতেছিল। হঠাৎ করে মোমবাতির আলো নিভে যায় এবং নেভার পরপরে আপু ফেইন্ট হয়ে যায়। কিন্তু মানে পরে যখন তার ঘুম ভাঙে, কিন্তু লাকিলি সে দেখে সে ফেইন্ট হয়ে গেলেও সার্কেলের মধ্যেই ছিল, আর কারণ সার্কেল একটু বড় করে সে আঁকে। আর হচ্ছে ফোন তুলে দেখে যে মানে আমার ভাইয়েরটা ডিসকানেক্ট হয়ে গেল, ওই ভাইয়ারটা ছিল আর কি ফোন। তো ভাইয়া বলছে যে তোমার এখন আর কোনো সমস্যা নেই, তুমি এখন মার্বেল গুলো যেই রুমে দেখছিলা সেই রুমে আরেকবার চেক করে দেখো আছে নাকি। তো আপু গিয়ে দেখে যে মার্বেল গুলো আর নাই। তো এরপরে হয় কি যে ওই আপুর সাথে রিজভিভারও ওই ঘটনার পর ভাইয়াও এত ভয় পেয়ে যায়, বা আরো অনেক কিছু হইতে পারে, মানে পরবর্তীতে যোগাযোগ অনেক কমে যায়। কিন্তু এরপরে আরো তাকে আবার এসবের সম্মুখীন হতে হয়েছে নাকি এটা আমি আর জানি না। আসলে অনেকেই এই বিষয়গুলো থেকে অনেকেই আছে যে একটু দূরে থাকার চেষ্টা করে, এবং আমারও যেটা মনে হয় যে দূরে থাকাটাই বেটার, যদি না কোনো না কোনো ভাবে কোইন্সিডেন্টলি আপনি সেটার সাথে ইনভলভ হয়ে যেতে হয়। কারণ এই জিনিসগুলো যেহেতু আপনি বলেছেন যে ব্ল্যাক ম্যাজিক, আসলে ব্ল্যাক ম্যাজিক তো কোনো রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে যদি আমরা দেখি সম্পূর্ণই প্রোহিবিটেড, নিষিদ্ধ একটা জিনিস। সো এটার অলওয়েজ একটা সাইড এফেক্ট থাকে। যারাই ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করেছে, ব্ল্যাক ম্যাজিক নিয়ে ঘাটাঘাটি করেছে, তাদের লাইফে বা তাদের আশেপাশের কাছের মানুষদের কোনো না কোনো একটা বাজে ইম্প্যাক্ট হয়েছে। ডরে অনেকগুলো এরকম স্টোরি পেয়েছি যে খুবই শেষ পর্যন্ত করুণ পরিণতিও হয়েছে, এরকম মানুষও পেয়েছি। সো আমরাও সেটা বলবো যে এই ধরনের চিন্তা যাদের মাথায় আছে, সো প্লিজ এটা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন, এই জিনিসগুলো থেকে দূরেই থাকুন। আমার মনে হয় এটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। যে লিসনার যারা শুনেছে, এটা প্রত্যেকের বিশ্লেষণকে কিভাবে নিবে এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার। উনি শুধু ওনার এক্সপিরিয়েন্স যেটা শুনেছে ওনার একজন কাজিনের কাছ থেকে, সেটাই এক্সপ্লেইন করেছে। সো লিসনারদের উপর এটা ডিপেন্ড করছে যে আপনারা এটা কিভাবে নিবেন। আসলে এইসব ঘটনাগুলো 100% ক্ষেত্রে যেটা হয় নিজের সাথে বা নিজের খুব কাছের মানুষদের সাথে না ঘটার আগ পর্যন্ত বিশ্বাস করাটা খুব ডিফিকাল্ট। কারণ আমরা চোখে যা দেখি না ওই জিনিসটা বিশ্বাস করতে আমাদের অনেক সময় কষ্ট হয়। সো আমরা ওই জায়গাটাতে আর কাউকে কোনো কিছু বলতে চাই না। আর এরই সাথে আমাদের বিরতিরও সময় হয়ে গেছে। মানবিক এই জায়গাতে আমার একটু থামাতেই হচ্ছে বাধ্য হয়ে, কারণ বিরতি নিতে হবে বাধ্যতামূলক, কিছু করার নেই। যাই হোক, আমরা ছোট্ট একটা বিরতি নিব, এরপর আবারও ফিরে আসবো। সবাইকে মনে করিয়ে দিচ্ছি আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2, চলছে ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমি সুমন আছি আপনাদের সাথে, সেই সাথে রয়েছে আরজে কিবরিয়া এবং আজকের অতিথিরা। ডর মানে ভয়, ডর মানে
বিরতির পর আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি এবিসি রেডিও এফএম 89.2। আপনি শুনছেন ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমি সুমন আছি আপনাদের সাথে, সেই সাথে রয়েছে আর জে কিবরিয়া এবং রয়েছে আমাদের সাউন্ডের লোবান এবং সেই সাথে আজকের অতিথিরা। এবং বিরতিতে যাওয়ার আগে মানবীর ঘটনা আমরা শুনছিলাম এবং তার আরো ঘটনা বাকি রয়ে গেছে, সেই ঘটনাগুলো শুনবো। তবে সেই ঘটনায় যাওয়ার আগে একটু আমি বলতে চাই, যারা এরকম ঘটনা রয়েছে যারা শুনছেন এই মুহূর্তে ডর, তারাও যদি শেয়ার করতে চান আমাদের সাথে স্টুডিওতে এসে ঘটনাগুলো, সেক্ষেত্রে আপনি আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 096113892892। আবারও বলছি 09613892892। এই নম্বরে ফোন করে আপনি আপনার ঘটনাগুলো সংক্ষেপে রেকর্ড করতে পারবেন। যদি আপনার ঘটনা ভালো হয়ে থাকে আপনার সাথে যোগাযোগ করা হবে ডর টিমের পক্ষ থেকে এবং পরবর্তী এপিসোডে হয়তো আপনিও আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত থাকবেন। তো যাই হোক, আর কথা না বাড়াই আমরা চলে যাচ্ছি মানবীর কাছে পরবর্তী ঘটনাগুলো শুনবার জন্য। পরে আরো একটা ঘটনা তো আছে আপনার, ওই ঘটনাটা একটু। এটা একটা সিম্পল ঘটনা, আর এটা মোটামুটি কম বেশি অনেকেই ফেস করে। এটা হচ্ছে আমার কাজিনরা ধানমন্ডি থাকে আর কি। তো ওরা হচ্ছে বাসা বদলায়। তো ওরা আগে যে বাসায় থাকতো সেই বাসায় 15 বছরের মতো থাকতো আর কি। ওই বাসারই জাস্ট এক গলি থেকে আরেক গলি, পরের গলিতে আসে। আর যেই নতুন বাসায় সেই বাসাটা খুবই পুরানো একটা বাসা। এটার মানে ডিজাইনই হচ্ছে আগের দিনের বাসাগুলোর মতো, যেমন জয়েন্ট বারান্দা থাকা। তো প্রত্যেকটা রুমের সাথে জয়েন্ট একই বারান্দা, অনেক লম্বা বড় একটা বারান্দা। বুঝতে পেরেছি। এবং বারান্দাটা হচ্ছে পুরো ঘুরানো, ওদের বাসাটা আর কি একদম ঘুরানো। এবং ওরা হচ্ছে আমার 2 কাজিন আর তাদের আমার খালা, ওরা 3 জন আর কি একসাথে থাকে। তো ওরা কাইন্ড অফ সাবলেটের মতো থাকে আর কি, যে মানে বাকি অর্ধেক হচ্ছে তারা বাড়িওয়ালাদের সাথে থাকে এবং তাদের হচ্ছে ছোট ফ্যামিলি, এই জন্য হচ্ছে মানে তারা অর্ধেক হচ্ছে আমার খালাদেরকে আর কি ভাড়া দিয়েছেন। প্রথম যেটা হয় যে ভিতরে একটা ওদের কিং সাইজের বেড আছে, আর বাইরের রুমে যেটা সেখানে হচ্ছে ওদের কোনো সোফা নেই আর কি, একটা সিঙ্গেল বেডের মতো আর কি। তো ওখানে কি প্রথম দিন আমি শুই, তো আমি হচ্ছে ওই রুমে টিভি থাকে, আমার রাত জাগার অভ্যাস আছে, তো আমি টিভি দেখছিলাম। ওদের বারান্দাটা হচ্ছে কি ওই যে একসাথে, তো মানে এক রুম থেকে আরেক রুমে বারান্দা হয়ে যায়। তো বারান্দায় কোনো লাইটস নেই, তো ওদের রুমে লাইট অফ করা, আমার রুমে জাস্ট লাইট দেওয়া। আমি সাডেনলি বাইরে তাকিয়ে দেখি বারান্দাটা একদম অন্ধকার। এটা একটু অন্যরকম লাগে আমার কাছে প্রথমে, কারণ বারান্দা এত অন্ধকার হওয়ার কথা না। ধানমন্ডির এরিয়ার মতো একটা বাসা, সাথেই লাগো একটা বাসা, ওটা হচ্ছে হোস্টেল। ওখান থেকে লাইট আসবে, কারণ ওখানে ছেলে মেয়েরা সজাগ থাকে বা কিছু। যদিও খালা বারান্দায় একটা হালকা পর্দার মধ্যে, বড় কথা আমার রুমে তো লাইট জ্বলতেছে, এত অন্ধকার হওয়ার তো কথা না। বড় বারান্দা তো, ওরা আর কি বিভিন্ন জিনিসও বারান্দায় রাখছে আর কি, ওদের বিভিন্ন আসবাবপত্র। আমি একটা কিছু দেখতেছি না বারান্দায়, একদম ঘন অন্ধকার, গাঢ়। হ্যাঁ, মানে এটা হচ্ছে দেশ গ্রামের মানুষ দেখে না বারান্দায় কিছু দেখা, তাও তো দেশ গ্রামের বারান্দায় চাঁদের আলোর জন্য দেখা যায়, এখানে কিচ্ছু দেখতেছি না। তা আমি একটু ভয় পেয়ে গেছি যে এত অন্ধকার, আমি এখন হেঁটে ওই রুমেও যাবো কিভাবে আমি বুঝতেছি না। গেলে তুই বারান্দা দিয়ে যেতে হবে। মেইনলি হচ্ছে আর কি আমার ওয়াশরুমে যাওয়া লাগতো, তো আমি তখনই আর কি তাকে, আমি তখন টিভি দেখতেছিলাম, খেয়াল ছিল না। এখন আমি যে কি ঝামেলায় পড়ছি, কি করব, এত অন্ধকার, আমার হঠাৎ করে ভয় লাগা শুরু করছে। ওই পুরাত আমি আর ঘুমাতে পারিনি, মানে ওই অন্ধকার দেখে আমার ভয় লাগছে। আর পুরাত না ঘুমালেও আমার চোখ লেগে যায়। আমি না ফিল করতেছি যে বারান্দায় কেউ হাঁটতেছে বা কিছু। আমি প্রথম দিন মনে করছি এটা আমার ভয়ের জন্য হয়েছে। তো আমি পরদিন সকালবেলা নাস্তার সময় আর কি খালাকে বলছি, খালা তোমার বাসায় তো ঘুমাইতে পারলাম, নতুন বাসায় কি ভুতুরিয়া বাসা নিছো? খালা বলে কেন, এই কথা কেন বলতেছিস? বললাম যে কি ভুতুরিয়া বাসা, রাত্রে বলে একেবারে গাঢ় অন্ধকার বারান্দা, মানুষ মনে হাঁটতেছে এরকম, একবার মনে করছি তোমরা হাঁটতেছো। খালা বলতেছে যে তুইও তাইলে এটা ফিল করছিস? এটা শুনে তো আমি চুপ। আর আমার এই কথা শুনে বাচ্চা দুটো ঘুমাচ্ছিল আর কি, আমার 2 কাজিন, ওরা ঘুম থেকে উঠে গেছে। ওরা ঘুম থেকে উঠে এসে বলতেছে, মানে তুমিও কিছু ফিল করছো, তুমিও কিছু ফিল করছো? আমি তো কি হয়েছে বল। তখন আর কি তারা বলতেছে যে তারা নর্মালি করে কি, মানে ভিতরের রুমটাতে খালা হচ্ছে সেলাইয়ের কাজ করেন আর কি। তো ভিতরের রুমে হচ্ছে তার সেলাইয়ের মেশিন টেশিন আছে, তো ওটা হচ্ছে একদম যে বারান্দা যাওয়ার যে দরজাটা ওটার পাশেই। আমার যে কাজিন, যে মেয়ে কাজিন আসলে বড়, যেটা হচ্ছে ক্লাসে এখন 9-এ পড়ে, তখন 8-এ পড়তো। তো ও হচ্ছে এরকম, ওর মা কাজ টাজ করে বা কিছু, ওই রুমটা একটু মানে আসবাবপত্র বেশি, তো ও সামনের এই রুমে এসে নামাজ পড়তো আর কি। ওনাকে একদিন এরকম নামাজ পড়তেছে, মাগরিব আজানের দিকে এরকম সবাই নামাজ পড়তেছে, ওর স্পষ্ট মনে হয়েছে কেউ এসে যে সিঙ্গেল বেডটা এসে বসছে, একদম ধাপ করে বসার সাউন্ড। তো ও এটা শুনে নামাজের মধ্যে কোনোভাবে নামাজ শেষ করে এসে মাকে বলে
আর আমার খালা হচ্ছে রাত জেগে সেলাই টেলাই করেন, তো বাচ্চারা ঘুমিয়ে যাওয়ার পর সে আরো 1-1.5 ঘন্টা পরে ঘুমান। তো সেও নাকি এরকম শোয়ার পর বারান্দায় হাঁটার শব্দ শোনেন, তারপরে কাশির শব্দ শোনেন এরকম, বা কেউ হাঁটতেছে বা একটা মুভমেন্ট, এটা নাকি খালাও কয়েকদিন খেয়াল করছেন যে মাঝে মাঝে এরকম কি বারান্দা একদম অন্ধকার হয়ে যায়। তো মানে এটা সে নিজেও কোনোদিন বুঝতে পারে, কারণ বাসেই একটা বিল্ডিং একদম লাগোয়া। ওইটা তো গেল। এরপরে আমি আরো জানতে পারি যে মাঝে মাঝে আমার কাজিনরা করে কি আমার বাসায় চলে আসে, তখন খালা একা থাকে বাসায়। খালা নাকি রাত্রে একদিন সেলাই করতেছে, তো আমি আগেই বলে রেখেছি যে একদম বারান্দায় যাওয়ার যে দরজাটা তার পাশে তার সেলাইয়ের মেশিন, তো মানে তার পিছে দিয়ে আর কি ওই দরজা দিয়ে বারান্দায় যেতে হয় আর কি। একেবারে নিঃশ্বাস, তার ঘাড়ের উপর নিঃশ্বাস পড়ছে, এবং সে মানে মাথা ঘুরিয়ে দেখে কেউ নাই। সে এত ভয় পাইছে, সে পুরো রাত ঘুমায় না, এবং সে তার বাচ্চারা যখন এসে পড়ে সে আসলে পুরো রাত ঘুমায় না। তো সে প্রথম কদিন আমাদের জানায় নাই এই ঘটনাটা। পরে মাঝখানে হয় কি একদিন সে মানে আমার কাজিনদেরকে দুজনকে একসাথে পাঠাতে চায় না, বলে একজনকে নেয়। বলে একজনকে নিবো কেন, নিলে দুজনকে নিবো, দুজনই তো বাচ্চা মানুষ, একজনের মন খারাপ হয়ে যাবে একজনকে নিলে। তো বলতেছে না বাসায় না, আমি একা থাকতে পারি না, এরকম সমস্যা। এরপর আমি যতবার ওদের বাসায় যেতাম যে ওদের সাথে শুতাম আর কি, ওদের কিং সাইজ বেডে। আমার এরকম ঘুম ভাঙছে, মানে আমি ওয়াশরুমে যাবো, উঠে লাইট দিব ওদের রুমের, আমি স্পষ্ট শুনতেছি কে জানি জোরে জোরে বারান্দায় হাঁটতেছে। এটা চলে গেছে আর পায়চারি করছে? আমি পায়চারি করছে আর কি, রাউন্ড হয়ে হাঁটতেছে বারান্দায়, কিন্তু সে রুমের মধ্যে ঢুকতেছে না। ওদের দিকে দেখলাম যে খালা উঠলো না কিবা কিছু না, তিনজনই শুয়ে আছে। আমি তো শেষ। তারপর আমি ফজরের আজান দেওয়া পর্যন্ত সজাগ ছিলাম, মনে হয় আমি 1-1.5 ঘন্টা সজাগ ছিলাম। পুরো সময় আমি ফুটস্টেপ পাইছি, এবং এটা অনেকে বলতে পারে যে যতক্ষণ আপনি সজাগ ছিলেন এই ফুটস্টেপ ছিল। হ্যাঁ, এবং অনেকে বলতে পারে যে উপরের তলায় হয়তো কেউ হাঁটছে বা কিছু। এটা আমি একদম নিজে ফিল করছি যে হ্যাঁ কেউ হাঁটতেছে। উপরের তলায় হাঁটার শব্দ আর হচ্ছে আমি যেখানে আছি ঠিক তার পাশের বারান্দায় হাঁটার শব্দ টোটালি ডিফারেন্ট। শীতের রাত, উপরের তলায় যেই হোক সে, আর ওই বারান্দায় প্রচুর ঠান্ডা, এত বড় বারান্দা দেখে প্রচুর ঠান্ডা বাতাস আসে। ওইখানে কারো এত রাত্রেবেলা কোনো বাসারই মানুষের এত হাঁটার কথা না। একটা টুইস্ট আরো আছে, ওটা বলছি পরে। খালার সাথে তো এরকম ঘটনা ঘটতে, তো সে পুরো ফিল করে যে এটা একটা নিঃশ্বাস। তারপর সে কাশির শব্দ পাইতো, এরকম অনেক কিছু। তো আমাদের একজন নানু আছেন, উনি হচ্ছেন মানে অনেক পরহেজগার আর কি, নামাজ পড়েন অনেক। আর উনি হচ্ছে কি এসব সম্পর্কে কিছু হয়তো জানেন বা বুঝেন। উনি তো সাহসী ব্যক্তি, ওনাকে আমরা প্রথম দিন মানে খালারাই আর কি সামনের যে রুমটা একটি সিঙ্গেল বেড, তাকে ওখানে শুতে দেন। তো সে এরপর দেশে চলে যায়। তো পরে একদিন আমরা এরকম দেশে যাই, আমাদের নানা মারা যান, তখন আমরা দেশে যাই। তো কথায় কথায় কথাটা উঠে, তখন নানু বলি কি, আরে তোরা বলতেছিস, আমিও তো এখানে ভয় পাচ্ছি, আমারও মনে হচ্ছে বারান্দায় কেউ আছে। সে গ্রামে থাকে, তাদের তো এগুলো বেশি সাহস হওয়ার কথা, বা তারা পুকুরে যায় দ্বীপ ভরে, তাদের কাছে এগুলো কোনো বিষয় না। সে বলতেছে যে তোর বাসায় আমার মনে হয়েছে কিছু আছে, তোরা থাকিস বলে তোদেরকে কিছু বলি নাই। আমার নিজেরও ফিল করছি যেই জিনিসটা সে বারান্দায় থাকে, কোনো রুমের মধ্যে আসে না, সে সবসময় বারান্দায় থাকে। তো আরেকদিন যেটা হয় যে আমাদের সামনের বিল্ডিং মানে খালাদের যে বিল্ডিংটা, ওরা ঠিক অপোজিটেই যে বিল্ডিং, মানে তাদের সামনে যে ফ্লোরটা, ওই ফ্লোরে হচ্ছে যারা থাকেন তার একটা ছেলে আছে, ওই ছেলের নামও সাদমান, আমার কাজিনের নামও সাদমান। তো হচ্ছে দুই ছেলে আর কি, আবার একই ক্লাসে পড়ে, একই সেকশনে। তো তারা একই নাম দেখে দুজনের মধ্যে খুব ভালো ফ্রেন্ডশিপ। তো ওই আমার খালা আর কি ধীরে ধীরে মানে আরো 1-1.5 বছর থাকার পর জানতে পারেন যে ওই আন্টি হচ্ছে আর কি সাদমানের ফ্রেন্ডের মা। তো একদিন এরকম আন্টির সাথে রাস্তায় কথা হচ্ছিল আর কি, তো মানে আন্টি নিজে এসে বলতেছিল আপনি সাদমানের মা তাই না? বলে হ্যাঁ। তো এরকম 2-1 দিন এরকম তারা বাজার করতে যায়, কথাবার্তা হয়। তো একদিন আন্টি আস্তে আস্তে বলে কি, আচ্ছা আপনার তো শুধু 3 জনই থাকেন রাইট? আমার খালা বলেন যে হ্যাঁ আমি থাকি, ওদের বাবা আমাদের সাথে নেই আর কি, বাসায় কোনো পুরুষও থাকে না? বলে হ্যাঁ থাকে, সেটা হচ্ছে আমাদের বাড়িওয়ালা যে উনি থাকেন। তো বলতেছে যে না আপনাদের পোর্শনে কেউ থাকে না। আমার খালা হয়েছে কি, তাদের পোর্শন থেকে যেখান থেকে বারান্দা শুরু হয়েছে ওখানে একটা পর্দা দিয়ে রাখছে, তো এটা যে কেউ দেখলে বুঝবে যে এই সাইডটা আর কি আলাদা। তো ওই কি না আপনাদের পোর্শনে ওই পাশে না? তো বললেন না আমাদের এখানে কোনো মানে গত 1.5 বছরে কোনো পুরুষ আর কি থাকেননি, যারাই থাকতো সব মহিলা। বলে না একদিন রাতে কি আমি এরকম বারান্দায় আসছিলাম, সে নাকি এরকম এক পুরুষের মতো অবয়ব দেখতে পান। তো তখন তার একটু সন্দেহ হয়, কারণ এরিয়ার মানুষ সবাই মোটামুটি জানে এদের সাথে কোনো পুরুষ থাকে না, বা এখানে একজন মহিলা বা 2টা বাচ্চা থাকে। তো সে বলতেছে আমি যতটুকু জানি যে আপনাদের বাসাতে কোনো পুরুষ নাই, আমার আসলে বলা ঠিক ছিল না, বাট আমার একটু জিনিসটা অন্যরকম লাগছিল। আর একজন পুরুষ ছিল ওইটার কথা না, কথা হচ্ছে যে সে না হঠাৎ করে হাওয়ায় মিলিয়ে গেছিল। মানে আমি একজন অবয়ব দেখলাম, সে আমি দেখার পর কোথাও তাকিয়েছিলাম যারা এটা সালমানদের বাসা না, মানে বুঝার চেষ্টা করছিল, এমন সময় দেখে হঠাৎ করে দেখে আবার নাই। তখন আর কি খালা আর কি একটু টেনশন করেন যে এটা তো মানে হওয়ার কথা না। অবশ্য খালার যে প্রবলেম ছিল সেটা তাদেরকে বলেনি। এটা নিয়ে আরেকটা ঘটনা আছে, সামনের রুমে যে সমস্যাটা হয়, তাদের বাসায় একটা বুয়া কাজ করতো, মদিনা বুয়া, একটু কাজ চোর টাইপের ছিল আর কি। তো সে সামনের রুমে একদিন ঘুমাচ্ছিল আর কি, কিরকম খালা মনে কোনো কাজ করতে দিচ্ছে সামনের রুমে, তো সে লাইট অফ করে ঘুমিয়ে গেছে। বিকালবেলা তারাও ঘুমাচ্ছে, সে ওই রুমে ঘুমাচ্ছে।
মদিনা বুয়া নাকি স্পষ্ট দেখে একজন পুরুষ এসে ওই সামনের সিঙ্গেল বেডটা যে ও বুয়া হচ্ছে নিচে শুয়ে ওই বেডের উপরে কেউ ধাপ করে শুয়ে পড়ছে। এটা দেখে বুয়া নাকি সাথে সাথে ঘুম থেকে উঠে দেখে বিছানার উপর কেউ নাই। ওই বুয়া নাকি খালার বাসায় প্রায় 10 বছরের মতো কাজ করছে, সে ওই দিনের পর আসেইনি ওই বাসায়, সে এত ভয় পাইছে। সো ফাইনালি কি হয়েছে? ওই আপনার খালারা কি ওই বাসাতে এখনো আছে? এখনো আছেন, বাট রিসেন্ট সে বাসা বদলাবে আর কি। কিন্তু মানে খালা যেটা বলতেছে যে এটা কোনো সমস্যা করেনি এখন পর্যন্ত, আর যেহেতু আমরা বাসা বদলেই ফেলতেছি তাহলে আর তারা আর কোনো রেমেডিতে জানে হয়ে গিয়েছিল এবং ওই জিনিসটা থেকে খুব একটা কোনো ধরনের কোনো এফেক্ট তাদের উপরে না। এইটাই জাস্ট সেই ক্ষেত্রে আমি মনে করি এটা যদিও একটা অস্বস্তির বিষয় হয়ে দাঁড়ায় যে আমি যেই জায়গাটাতে আছি আমার আশেপাশে এমন কিছু এক্সিস্টেন্স আছে যেটা আমি দেখতে পাচ্ছি না। অনেকে এই ভয়টা নিতে পারে না, অনেকে হয়তো কিছুটা সাহস লাগে। যে আপনি শুরুতে বলেছিলেন একটা সিম্পল ঘটনা, বাট আমি মনে করি না সিম্পল যদি না ওই বাসায় বাসিন্দা আপনি নিজে হয়ে থাকতে। ও আমি আরেকটা স্কিপ করে ফেলেছি যে বাড়িওয়ালারা ওনাদের তো পুরোটা নিজেদের, ওনাদের তো অর্ধেক আর ভাড়া দেওয়ার দরকার নেই। এটার মেইন কাহিনী হচ্ছে আমাদের যে আন্টি আর কি, যে বাড়িওয়ালা আন্টি মানে তার হাজবেন্ড সহ থাকেন, তো ওনার বাচ্চারা খুব ছোট, 2 বছর 2.5 বছর। তো উনি বিয়ে করছেন 3-4 বছর হয়েছে, বেশি দিন হয় নাই। তো তারপরে আর কি তার হাজবেন্ড আর কি আলাদা হয়ে এই বাসাটা আসে, আগে এই বাসাটা ভাড়া ছিল আর কি। যেটা আমি স্কিপ করে ফেলেছি ঘটনাটা এটা যে তাদের প্রথমে কিন্তু ভাড়া দেওয়ার কোনো ইন্টেনশন ছিল না, আন্টিও এসব ফেস করতেন, এই জন্য সে ভাড়া দেন জাস্ট মানুষ একটু বাড়ানোর জন্য, নিজের সাহসটা বাড়ানোর জন্য। আর এদের আগে 2টা মেয়ে হচ্ছে আর কি থাকতো, তারা 2 বোন। তো একদিন আন্টি এরকম ঘুম থেকে উঠে দেখেন যে মানে তাদের ওয়াশরুমটা হচ্ছে আলাদা আর কি, মানে আন্টিদেরটা হচ্ছে অ্যাটাচ, কিন্তু এদের ওয়াশরুমটা হচ্ছে মাঝখানে একটা স্পেস পার হয়ে যেতে হয়। তো আন্টি এরকম রাত্রেবেলা উঠে দেখে যে ওয়াশরুমের সামনে একটা বেসিন, ওখানে একটা ছেলে দাঁড়ায় মুখ ধুচ্ছে। তো আন্টি মনে করি কি তাদের একটা ভাইও থাকেন, ওই ভাইটা মাঝে মাঝে আসতো। তো আন্টি বলতেছেন যে আপনারা তো বলছিলেন আপনারা মেয়ে মানুষ কখনো আপনাদের ভাই থাকলেও আনবেন না, রাতেও থাকবে না। আপনি বলতেছেন যে মানে এখন আপনার ভাই আসছে কেন রাত্রেবেলা? আপনারা তো আমাকে দেখানো নাই আপনার ভাই আসছে বা বলেনও নাই। আমি এরকম রাত্রেবেলা উঠে দেখি আপনার ভাই। তো ওই মেয়ে 2টা অস্বীকার যে না আমাদের ভাই আছে, ঠিক আছে, বাট ও রাত্রেবেলা এখানে থাকে না, আপনাদের সাথে আমাদের শর্তে এটা কোনো পুরুষ রাত্রে থাকতে পারবে না, তো আমাদের ভাই থাকে না। তো পরে এই মেয়েদের সাথে অনেক ঝামেলা হয়ে এটা নিয়ে পরে মেয়েরা চলে যায়। তো পরে যে আমার খালা ওই যে ছেলে ওই যে একটা পুরুষ অবয়ব দেখার কথাটা যে এটা আন্টির সাথে বলেন, তখন আন্টি আর কি মনে করেন যে হতে পারে যে আসলে ওই জিনিসটা হতে পারে, কারণ ওই মেয়ে 2টো স্বীকারই করতেছে না যে আমাদের ভাই আসছে। কারণ একটা মানুষ আসলে হয়তো বলে যে হ্যাঁ ভুল হয়ে গেছে, এরপরের থেকে আর আসবে না, মেয়ে 2টো স্বীকারই করতেছে না। এবার আন্টির মানে পরে মনে হয়েছে যে হতে পারে যে অন্য কিছু এসে দেখেছে। ওকে, মানে যাই বলি, মানে জানি না কার কাছে কেমন লেগেছে। আমি বলি যে সিম্পল হলেও আমার কাছে কিন্তু অন্যরকম লেগেছে, কারণ আমি যদি নিজেকে চিন্তা করি আমি ওই ফ্ল্যাটের বাসিন্দা, আমার জন্য এটা মোটেও সিম্পল ঘটনা হইতো না। এবং আমি জানি না আমি এতদিন সার্ভাইভ করতে পারতাম কিনা, কারণ আমি ঘুমাচ্ছি, আমি একা ঘুমাচ্ছি না, হয়তো মানে অদৃশ্য কোনো কিছু আমাকে ফলো করছে। এটা খুব মানে অস্বস্তিকর একটা জিনিস। এটা আপনার ক্ষতি করুক কিংবা ক্ষতি না করুক, যাই হোক না। ওকে, যাই হোক, মানে অনেক অনেক ধন্যবাদ আপনাকে যে এই 2টো ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। আশা করি যারা শুনেছে, লিসনার যারা আছে, তাদের কাছেও খুবই ভালো লেগেছে বলে আমার বিশ্বাস। আমি জানি না আসলে কেমন লেগেছে। সো অনেক অনেক ধন্যবাদ আপনাকেও থ্যাংক ইউ। ওকে, এবার হচ্ছে আমাদের পরবর্তী অতিথির কাছে যাওয়ার পালা, এবং তার কাছেও কিছু ঘটনা রয়েছে যেই ঘটনাগুলা আশা করি শোনার জন্য সবাই অপেক্ষা করছেন। ইনফ্যাক্ট আমাদের কথার চেয়ে ঘটনাই বেশি শুনতে চাই, এবং সেই জন্যই ডর রিভার্স করে অনেকটা ডর রিটার্ন বলতে পারি আমরা, ডর আস্তে আস্তে আগের জায়গায় ফিরে আসার চেষ্টা করছে। সো আমরা সেই জন্য কথা বাড়াতে চাই না, আমরা এবার চলে যেতে চাই আমাদের অতিথির কাছে। তার আগে একটু মনে করিয়ে দেই সবাইকে, আপনি শুনছেন ডর, এবিসি রেডিও FM 89.2 হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আর আমি সুমন আছি আপনাদের সাথে, আর জি কিবরিয়া রয়েছে, এবং আজকের অতিথিরা তো আছেই। সো একটু পরিচিত হয়নি। জি, আমার নাম তারিক আমিন রনি। ব্যক্তিগতভাবে সুমন ভাইকে তো অনেকটা ধন্যবাদ দিতেই হয়। আসলে রনি ডরের সাথে সেই শুরু থেকেই আছে। আমরা ডর কিছু তার এই পথ চলার মাঝে অনেক অনেক কিছু ফ্যান পেয়েছে যারা খুব ডাইহার্ড ফ্যান এবং খুব ডরকে পছন্দ করে। রনি হচ্ছে তাদের মধ্যে একজন, এবং যে কোনো সময় ডরের কোনো প্রয়োজনে রনিকে অলওয়েজ প্রস্তুত পাওয়া যায়। ডরের প্রতি এতটাই ভালোবাসা রয়েছে। সো আমরা আসলে গ্ল্যাড যে আমরা এরকম কিছু মানুষ পেয়েছি ডরকে যারা
ভালোবাসে। সুমন ভাই আপনাকে ধন্যবাদ, বাট এত মনে হয় সুনামের যোগ্য কি আমি ভালোবাসি আমাদের জায়গা থেকে আমাদের যেটা মনে হয়, ব্যক্তিগতভাবে আমি দরকে তো ভালোবাসি, তো দর আর সুমন ভাইয়ের নামটা অ্যাকচুয়ালি এমন ভাবে জড়ায় গেছে যে আলাদা করাটা খুব টাফ। মানুষজন আবার আমার নাম শুনে ভয় না পেলেই হয়। না ভয় পাওয়ার কোনো শুনি নেই ভাই। রনি, আমরা ঘটনায় যাই। জি ভাইয়া, খুব যে আহামরি কোন আনকমন ঘটনা তা না, সচরাচর ভয়ের জন্য এমন না যে আহামরি হইতে হবে, ভয়ের জন্য রক্তাক্ত হইতে হবে, ভয়ের জন্য আপনাকে সেই জঙ্গলের ভেতরে চলে যেতে হবে। সো ভয়টা এমন একটা জিনিস, মানে যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তের মধ্যে আপনার সেটা মনের মধ্যে গেঁথে যাবে। তবে এই ঘটনাটা যেখানকার, মানে মানুষ স্বপ্নেও কল্পনা করতে পারবে না যে এরকম একটা জায়গায় এরকম একটা ঘটনা হয় বা এরকম একটা জায়গা আছে। আমি ঠিকানাতে অ্যাবসলিউটলি বলবো না, বাট এটা হলো ধানমন্ডি 27 নম্বর রাপা প্লাজা থেকে আই হসপিটালের ভিতরে যে রাস্তাটা, এর ভিতরে কোন একটা বাসা হবে, এবং এই বাসাটা হলো আপনার 4 তলা। আমারই বড় ভাই এবং খুব ক্লোজ বড় ভাই প্লাস ফ্রেন্ডের মতোই বড় ভাই, ওনার নাম নিতে সমস্যা নেই। উনি আমি চাইছিলাম ওনাকে নিয়ে আসতে ডরে, কিন্তু উনি বলছে যে আমি যদি কোনোভাবে যাই আর আমার বাসায় যারা আসছে তারা যদি বুঝে আমার 12টা বাজায় ফেলবে। তো আমি প্রথমে বুঝি না যে বাসায় যারা আছে 12টা বাজায় ফেলবে, আপনি আঙ্কেল আন্টির কথা বলতেছেন? না, এমন কেউ আছে যাদেরকে আমি চাই না বা থাকে তারা। ওকে, বুঝতে পেরেছি। মানে আসলে উনি যদি এই ঘটনাটা শেয়ার করতে আসে, কোন ধরনের কিছু অদ্ভুত জিনিস আছে বা অশরীরী জিনিস আছে, যেই জিনিসগুলো তার উপর মানে আঘাত করতে পারে। এবং সবচেয়ে বড় কথা যে মানে ওনাদের বাসাটা ছিল 5 তলা, আর মোটামুটি ওনারা প্রচুর, মানে আমি বলবো যে রিচ ফ্যামিলি। ওনাদের ফ্যামিলিতে উনি, ওনার আব্বা, ওনার মা, এই 3 জন বাসা কিন্তু 5 তলা, কিন্তু ভাড়া দেওয়া টাইপের বাসা না, পুরোটাই নিজেদের। এই জন্য হয়েছে কি আপনার 2 তলা 3 তলা এই 2টা ফ্লোর সবসময় ফাঁকাই পড়ে থাকে। ওখানে সচরাচর আমরা যখন যাই আমি দেখি যে তাদের 2 তলায় একটা বিশাল বড় আপনার রুম, প্রায় 3 থেকে 4,000 স্কোয়ার ফিট একটা রুম, বিশাল বড়। এবং ওইখানে তারা সম্ভবত নামাজ পড়ে একসাথে, তারা সম্ভবত শিয়া কমিউনিজমের থেকে, সম্ভবত আমি যতটুকু বুঝছি, সে আমাকে বলছে একবার। তো এর জন্য হয়েছে কি তারা এরকম মানে ঈদের সময় এই সময় তারা ওই ফ্লোরটাই ইউজ করে নামাজ পড়ে, যারা আত্মীয় স্বজন যারা আছে। আর 4 তলা হয়েছে কি আপনার প্রায় 6-7টা রুম। আমার মনে হয় না ওই রুমের গত 4-5 বছরে তারাও গেছে, ফ্যামিলি মেম্বারই প্রায় 3 জন মাত্র। আর বড় বোন যে, সে তার হাজবেন্ডের বাসায় থাকে গুলশানে। তো ওনার কথা হলো যেটা, যে উনি বলে যে ওনাদের যে বুয়াটা আছে প্রায় 30 বছর ধরে ওনাদের সাথেই কথা আছে। তো এরকম যে বলা যে সচরাচর যে একদিন নাকি সে দেখতেছে তার রুম কিন্তু সে আটকে রাখে, লক করে রাখে। মানে আমরা যেমন নর্মাল 8-10টা বাসায় কি হয়, আমাদের রুমে চাইলে আমাদের বাবারা চলে আসে বা বাবার রুমে আমরা যাই, তারা কিন্তু এরকম না। তারা কিন্তু ওই এক একজনের রুম খুব পার্সোনাল বা খুব প্রাইভেসি নিয়ে চলে, এবং নক ছাড়া বাবা ছেলের রুমে ঢোকে না, ছেলেও বাবার রুমে ঢোকে না, পার্সোনাল লাইফ আসলে। তো সে রাতে এরকম ঘুমায় আসে, সে দরজা লক করে রাখে সবসময়। তো ঘুম থেকে হঠাৎ করেই সে মানে জাস্ট ঘুম যে ভাঙে, দেখেছে তার সামনে তার যে বুয়া, আমার সম্ভবত আলেয়া নাম ওনার, আলেয়া বুয়ার সামনে দাঁড়ায়। তো এইটা দেখা মানে সে ভয়ের থেকে হতবাক হয় বেশি, যে কি ব্যাপার, আমার রুম লক করে ঢুকলো কিভাবে ভিতরে। ওকে, মানে রুমের ভেতরেই দেখতে পাচ্ছে, মানে আলেয়া দাঁড়ায় তার সামনে। সে দেখা খুব অবাক হয়, মানে ভয়ের থেকে তার অবাকটা কাজ করে বেশি, এটা যে আমার রুমে দাঁড়ায় আছে কেন। আমার থেকে সে প্রায় 2-3 বছর বড় হবে, তো তখন ক্লাসে 6 বা 7-এ পড়তো। তো সে খুব খেপে যায় এবং সে মোটামুটি একটু মানে শাউট করে ওঠে যে তুমি আমার রুমে কি করতেছো, একটু মানে একটু রাগ করেই বলে। তো এটা বলার পরে সে দেখে যে এটা যে ওই যে আবহাওয়াটার সামনে দাঁড়ায় আছে, নাই আবার ভ্যানিশ। মানে একদম মানে আমরা যে সিনেমাতে দেখি যে এরকম। উনি আমার বলে যে ভাই বিশ্বাস করবা না, মানুষ বিশ্বাস করতে চান এগুলো বললে, মনে করে যায় হয়তো বা চাপা মারতেছি বা গুল মারতেছি, কিন্তু একটা চোখের সামনে থেকে ভ্যানিশ হয়ে গেল। মনে হলো মানে কি বলবো, যে সিনেমাতে যেগুলো আমরা দেখি যে একদম পুরো ভ্যানিশ। আমি ওইটা দেখার পরে আমি বলি, মানে আমি বাবাকেও বলে মাকেও বলে চিল্লাই উঠে, কারণ আমি তখন 6-7-এ পড়ি, আমি এর আগে কখনো এগুলো ফেসই করিনি, এগুলো কি আমি বুঝতামই না। এত ভয় সে পায়, বয়া মানে চিল্লাই ওঠে এবং ফেইন্ট হয়ে যায় সে। তার বাবা আসে, তার বাবা কিন্তু রুমে ঢুকতে পারে না, রুম কিন্তু লক করা ভিতর থেকে। কোন রকম ভাবে যাক, সে পরে তার জ্ঞান ফেরার পরে সে রুম দরজা খুলে পরে যে এরকম অবস্থা আমি দেখছি ওরকম। তো পরে তার বাবা তার ওই মিলাদ পড়ায়, হুজুর টুজুর ডেকে মিলাদ পড়ে, হোয়াট এভার। তো এটা হলো একটা ঘটনা, এরকম ছোট ছোট অনেক ঘটনা আছে। আরেকটা ঘটনা হলো একদিন নাকি এরকম, হ্যাঁ, যে আলেয়া বুয়া নাকি একবার এরকম দেখতেছে, সেরকম ঘুমায় আছে। আমার ওই ভাই নাকি মানে ওনার রুমে, বুয়া রুমে, ভাই নাকি বুয়া রুমে যা দাঁড়ায় আছে। তো সেও অবাক যে কি ব্যাপার, মানে এখানে কেন। ওই তখন হয়তো কত তার হয়তো 5-6 বছর আগের কথা। তো সে দেখে একটু অবাক হয় যে কি ব্যাপার, মানে সচরাচর তো ভাইয়া বা মানে স্যারে কখনোই তো আমার রুমে আসে না, কখনই আসে না, তো দাঁড়ায় আছে কেন।
এইটা যখন দেখে নাকি মানে আমার ভাইয়ের নাম সালেম ভাই, তো সালেম ভাই নাকি মানে এরকম তার রূপ ধরে যাচ্ছিল, সে বলতেছে এরকম যে নাকি কথায় বলতেছে যে তোরে মাইরা ফেলবো তুই না বুঝা একটা কাজ করছিস। তো এটা যখন বলতো বলে ভ্যানিশ, ওরকম ঠিক আগের মতো ভ্যানিশ। রনি আমি সরি এই জায়গায় একটু থামাতে হচ্ছে তোমাকে, কারণ আমাদের বিরতি নেবার সময় হয়ে গেছে। আরো একবার আমরা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পর আবারও ফিরবো। আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2, চলছে ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমি সুমন আছি আপনাদের সাথে, সেই সাথে রয়েছে আজকের অতিথিরা এবং আরজে কিবরিয়া ও আমাদের সাউন্ডের লোবান। ডর মানে ভয়, ডর মানে ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। বিরতির পর আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি এবিসি রেডিও FM 89.2 তে। চলছে ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমি সুমন আছি আপনাদের সাথে, সেই সাথে আজকের অতিথিরাও রয়েছে এবং বরাবরের মতো আরজে কিবরিয়া খুব নীরব দর্শকের ভূমিকায় রয়েছে এবং আমাদের লোবান ভাই তো সাউন্ডের যত কাজ আছেই করে যাচ্ছে। ওকে রনি, আমরা আবার ঘটনায় প্রবেশ করি। তো এটা যখন বলতো বলে ভ্যানিশ, ওরকম ঠিক আগের মতো ভ্যানিশ। তো এটা দেখার পরে বুয়া এত জোরে মানে চিল্লানো দেয় যে মোটামুটি সালেম ভাই, তার আব্বা, আন্টি সবাই দৌড়ে ছুটে আছে। কি ব্যাপার, কি হয়েছে? বলেছে ভাইয়া একটু আগে এসে আমারে বলছে আমারে মারা ফেলবে। সালেম ভাই তো সেই আকাশ থেকে বলে কি, আমি তো রুমের ভিতর থেকে বেরোলাম না। যাই হোক, এরকম কিছু ঘটনা আছে। একদিন আমাদেরকে নিয়ে যায়, আমরা প্রায় 3-4 জন তার রুমে থাকি এবং আমারে বলে যে তারে আলী ছিলাম আমরা, যে তোমাদের কাছে আমি একটা বাজি লাগে কি 2 তলা 3 তলা পারলে একটু ঘুরে আসো। রাতের বেলা? হ্যাঁ রাতের বেলা, দিনের বেলায় ভয় লাগে ভাই। বাসাটা কিরকম হয়েছে কি ভাই, মানে জানেন যে সচরাচর ঢাকা শহরে বাসার সাথে মিলানো যায় না। বাইর থেকে দেখলে মনে হয় 8-10টা নর্মাল বাসার মতো, ভিতরে ঢুকলে বোঝা যায় যে বাসা না গুদাম করে ভিতরে আসছি। বাসাটা এরকম করেছে আপনার ওই পর্দা দেওয়া থাকে, প্লাস এমন করে সানলাইট দিনের বেলাও যায় না ভিতরে। আর রুমগুলো কিরকম অদ্ভুত, মানে এটা কি ওনারা ইচ্ছা করেই করে নাকি এমন করে রাখার জন্য ওনারা বাধ্য? ভাই মানে ওনাদেরকে বাধ্য করা হয় যে আমি ভাই ওনাকে জিজ্ঞাসা করছি, উনি মানে ঠিকভাবে আসলে না বলতে চায় না। এবং আমি আজকে যখন এখানে আসার কথা, আমি ওনাকে বলছি ভাই আপনার তো এই যে ঘটনা ঢাকা প্রাণ কেন্দ্রের মতো এরকম একটা ভূতের বাসা নিয়ে থাকেন আপনারা, চলেন। উনি বলছে বাবা গো মাগো আমার মাফ করে দাও, লাগলে তুমি আমার ঘটনা বলো, আমার নামও বলো, সমস্যা নেই, আমি যাবো না। আচ্ছা, আসলে আর কি হয়, মানে কেন এই ভয়টা কেন? তার মানে যেহেতু ভয় আছে, দ্যাট মিনস হচ্ছে কোনো না কোনো টর্চারও তাদের উপর আছে। যেমন এর আগের ঘটনায় আমরা শুনেছি যে যেই জিনিসগুলো বাসায় থাকে কোনো ধরনের কোনো ইফেক্ট করতো না, কোনো মানে বাজে প্রভাব পড়তো না। সো উনারা যেহেতু এত ভয় পাচ্ছে, তার মানে কিছু না কিছু একটা ভয় পাওয়ার হয়েছে কি আসলে, মানে ব্যাপারটা কি উনি একমাত্র ছেলে হয়েছে কি যে উনি একদিন আমরা যেরকম বলে যে ঘুরে আসো একটু নিচ থেকে, তো আমি একা যাওয়ার আমার সাহস, আমি অত সাহসী মানুষ না, কেউ সাথে থাকলে সাহস থাকে। তো আমি ওই আমার ফ্রেন্ড আলীকে নিয়ে আমি 2 তলায় যাই। ভাই আমি যখন গেলাম, মানে এটা হতে পারে যে হয়তো বা মানসিক ভাবে হয়তো আমি আগে থেকে ভয় পাইছি, পুরো শরীরটা গরম হয়ে গেছে আমার। 2 তলায় 5 মিনিট থাকার পর আমি আলী দুজনই চলে আসি এবং আমার সালিম ভাই বলে যে ট্রাস্ট মি, তুমি যদি এখানে রাত 2টা-3টার দিকে যাও, তুমি কম করে হলো 10 থেকে 12 জন মানুষের সাউন্ড পাওয়া। হ্যাঁ, কথা বলতেছে, এরকম ফুট স্টেপ পাবা, কথা বলতেছে, মনে হইতেছে কি যে আমরা যেমন লাইফ লিড করতেছি তারা ওখানে লাইফ লিড করতেছে, এরকম একটা। মানে আমাদের খালি চোখে মনে হচ্ছে যে ওই জায়গাগুলো পরিত্যক্ত আছে, আসলেই মনে হয় পরিত্যক্ত। ব্যাপারটা পরিত্যক্ত নাম হয়েছে কি, তারা ফ্যামিলি 3 জন, এত বড় বিশাল বলতে বুঝি আনইউজ অবস্থায় আছে। এক্স্যাক্টলি আনইউজ, আসলে আনইউজ। ওনাদের বাসার বেশিরভাগ ফার্নিচার দেখবেন, আমি দেখলাম 2 তলা 3 তলা দিনের বেলা যে ফার্নিচার গুলো না ওই সাদা কাপড় দিয়ে ঢাকা রাখছে, কয় বছর ধরে ঢাকা রাখছে আল্লাহ মালুম, মানে খোলাই হয় না, মানে ইউজই করা হয় না। ওনাদের বাসার 70%-80% আনইউজড। আচ্ছা, এবং বলা হয় যে আনইউজ জায়গা যদি থাকে এখানে বাসা ভাববেই। তবে এটা ঠিক যে মানে খুব যে তাদের ক্ষতি হয় এরকম কিছু না। তবে এটুকু সালেম ভাই বলে যদি কোন রকম ভাবে ভুলক্রমে আমি কিছু করি যেটা তাদের পছন্দ হয় না, তাহলে ওই দিন একটা না একটা কিছু হয়। আচ্ছা, এরকম একটা ভয় দেখা চলে যায়। এই জিনিসগুলো নিয়ে তো এখনো কন্টিনিউ হচ্ছে। এখনো ভাই আমি আপনাদের আপনারা ডরের যদি কোনো এপিসোড করতে চান এরকম হন্টেড, ট্রাস্ট মি, ওই বাসায় গেলে আপনি একটা ভালো এপিসোড করতে পারবেন, আমার যেটা ব্যক্তিগতভাবে বিশ্বাস। এবং উনিও আপনাদেরকে খুব ভালোভাবে খুশি মনেই ইনভাইট করবেন। তাহলে আমাদের অবশ্যই খুবই ভালো হবে। আপনি ট্রাস্ট মি ভাইয়া, মানে আমি এইটা বলবো না যে এখানে ভূত দেখলে ভয় পেয়ে মরে যাবেন, কিছু দেখবেন ওখানে নর্মাল আসলে। সুমন ভাই, আপনি এতদিন ধরে ডর করতেছেন, আপনি নিজেও এখানে 10 মিনিটের বেশি যদি একা থাকতে পারেন, আপনি আল্লাহ ফেলবেন যে আপনি কোথা থেকে কোন দিক দিয়ে যাচ্ছেন। মানে বাসাটা কিরকম বলবো, মানে আসলে বুঝাইতে পারতেছি না আমি। মানে ওখানে কোনো সিঙ্গেল মানুষ রাতের বেলা কোনো ভাবেই থাকতে পারবে না। নর্মাল সে ভয় পাবে, যে জীবনে ভূত বিশ্বাস করে না সেও ভয় পাবে।
Okay. ওই বাসার কোন মেম্বারকে আজও পর্যন্ত ওদের দ্বারা এই অশরীরী জিনিসগুলোর দ্বারা কোনো না কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে? এরকম কিছু হয় না, কারণ তার মেম্বারই মাত্র 3 জন। আচ্ছা, আর একজন বুয়া থাকে, এই 4 জন, আর নিচে দারুণ 2-3 জন আসে, ড্রাইভার আছে। এই তো সব মিলা না ওভাবে এরকম মানে খুব বড় কোনো ক্ষতি হয়েছে এরকম কিছু না। তবে হ্যাঁ মানে ব্যাপারটা এরকম যে একটু আনউজুয়াল অ্যাক্টিভিটিস আছে। ওকে, এবং এই অ্যাক্টিভিটিস গুলাকে ওনারা ঘাটানোর চেষ্টা করে না। ওদের মতো সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর ফাঁকাই ঘুরে থাকবে। সো যেহেতু আমার দরকার পড়ে না ওখানে, যদি যাই না কেউ কিছু মানে থেকেও থাকে, তো তাদের উনি নিজেও একা যায় না ওখানে, কাউকে না নিয়ে আসা এরকম হয়। বাট তারপরেও উনি বলতেছে যেটা যে না ওভাবে কোনো আহামরি সমস্যা একেবারে থাকাই যাচ্ছে না, ওরকম কিছু না। আমি জানি না যে বাসার বর্ণনাটা আমি শুনেছি এবং যে লোকেশনটা শুনেছি আমি দেখেছি কিনা, আমি জানি না, অনেকেই দেখেছে। ধানমন্ডিতে অনেক বাড়ি এরকম আছে। ঢাকা শহরে কোনো মানুষ যদি ঘুরতেও আসে ওই বাসার সামনে থেকে একবারই লোক গেছে। ওকে, যাই হোক, আমরা আর এর বেশি আমরা যাইতে চাই না, কারণ এত লোকেশন যদি এক্সাক্ট লোকেশন দিয়ে দেওয়া হয়, দেখা গেছে যে এই ডট শেষ হতে না হতেই কয়েকজন চলে গেছে। আমরা চাই না যে এই ঘটনা ঘটুক। ওকে রনি, আমি তো যতটুকু শুনেছিলাম এই ঘটনাটা ছাড়াও আরো 2-1টা ঘটনা আছে খুব ছোট। সো আমরা একটু ওই ঘটনার দিকে। এই দুটো ঘটনা একটার সাথে একটা জড়িত, বা দুটো ডিফারেন্ট ঘটনা, কিন্তু যেটা রিজন সেটা এক। কিরকম আমারটাকে বলি, আম্মু আনমেরিড, তখন 6-7 হাইস্ট এরকমই হবে। তা আমরা তো তখন তো আমরা তো আসিনি দুনিয়াতে, সেটা মানে আমাদেরকে জাস্ট বলছে আম্মু যে আমার নানু, আম্মু আর যে একটু আগে যে আমার বোন যে ঘটনাটা বললো যে খালার কথা, আর একসাথেই ঘুমায় সবাই। তখন তো আপনার 91 পরিবারের মতো। তো আমাদের এই ঘটনা হলো ভোলাতে। ভোলা, আমি এক্সাক্টলি লোকেশনে বলতে আমার প্রবলেম নাই, ভোলা কালীবাড়ি রোড খুবই ফেমাস। ইভেন এখনকার ক্ষমতাসীন দলের মন্ত্রীর বাসাও সেখানে, এবং সেও মোটামুটি জানে যে এরকম কিছু অ্যাক্টিভিটিস হয়েছে। আমি নাম বললাম না। তো কালীবাড়ি রোডে আমাদের যে নানা 2-3 মাস আগে মারা গিয়েছেন, আল্লাহ তাকে বেস্ট নসিব করুক। আমাদের ঘরটা ছিল আপনার বিশাল বড় একটা ঘর, এবং ঘরের পিছনে সেটা এখনো বিশাল বড় একটা পুকুর। মোটামুটি এই পার থেকে ওই পারে আপনার সাঁতরা যেতে 5-10 মিনিট উপর লেগে যাবে, এত বড় পুকুর, প্লাস জঙ্গল, এখনো স্টিল এখনো জঙ্গল। তো জঙ্গল ওই পাশে আবার বিল, পুকুর, যাই হোক। আমার আম্মু যে রুমে থাকতো, এই রুমটা ছিল আপনার পুকুরের পাশে, একটু দূরে, বাট পুকুরটার পাশে পড়ে। তো আমার আম্মু ডরে একবার, মনে করতে পারবেন হয়তো, বা আম্মু ডরে, হ্যাঁ একবার এসেছিল, আমার বোনও আসছিল, এবং সে কিন্তু এই যে জিনগুলোর কথা যে বলে যে তাদেরকে 7টা জিন, এরকম 6টা জিন, এটা কিন্তু রিলেটেড ঘটনাগুলো। তো রাতের বেলা একদিন আম্মু বলতেছে যে আমার নানুকে যে আম্মা খুব পিপাসা লাগছে, একটু পানি দেন। তো তখন আমাদের মধ্যে তো রুমের ভিতর পানি থাকতো না, পাকঘরে যে পানি খাইতে। এই ঘটনা যখন বলে, শীতকালের ঘটনা, ঠিক আপনার জানলার পাশে থেকে বলতেছে আমি দেই, আমি দেই, আমি দেই, 3 বার। এবং এই কথা আমার নানু, আমার মা, আমার এই যে 2 খালা, যে ঘটনা একটু আগে বলা হলো, তারা সে একটা মানুষ শুনছে। এবং আমার মা এবং তাদের কথা হয় যে কণ্ঠ। আমি একটা জিনিস একটু এখানে বলে দিই, অনেকেই লিসনাররা কনফিউজ হয়ে যাবে। ঘটনা একটু আগে বলা হলো, যেটা বলা হয়েছে যে একটু আগে আমাদের যে অতিথি ছিলেন ও আর হচ্ছে রনি, মানে ভাই বোন, এবং 2জন ভাই বোনকে আমরা একসাথে পেয়েছি আজকে। তবে অনেকে মানে একটু কনফিউজ হয়ে যেতে পারে, এই জিনিসটা একটু ক্লিয়ার করে নিলাম আমরা। ওকে, এরপর? জি ভাই, তারপর মানে বললো যে উচ্চারণটা বা কণ্ঠটা না ছেলে না মেয়ে, মানে এমন একটা কণ্ঠ, এটা বিদঘুটে কণ্ঠ কি করেন শোনায়। মানে আপনি দেখবেন ভাই অনেক জায়গায় যে কিছু মানুষ আছে দেখবেন অনেক শান্ত কিন্তু অনেক ভয়ঙ্কর টাইপের, কণ্ঠটা কিন্তু এরকম অনেক শান্ত, অনেক ঠান্ডা, কিন্তু পুরো গাদ লোম দাঁড়ায় যাবে। এবং ছেলে বা নারী ডিফারেন্স করা খুবই টাফ। 3 বার বলছে। তা আমার নানু শোনার পরে নানু এমন একটা ভাব যে কিছুই হয় না, তো বলতেছে তুই আমি পানি নিয়ে আসতেছি। তো নানি পানি নিয়ে আসছে, পানি খাওয়াইছে। খাওয়ানোর পরে যখন গ্লাসটা রাখতে যাবে, তখন পাশ থেকে আবার বলতেছে আমি রাখি, আমি রাখি, আমি রাখি, 3 বার। এটা কি রুমের বাইরে জানলার একদম পাশ থেকে। এবং তখন মধ্যরাত 3টা বা 2টা বাজে, শীতের সময়, প্রশ্নই আসে না আশেপাশে কেউ থাকবে। এটাই, এইটা শোনার পরে মানে এবার মানে আম্মুও ভয় পায়। তারপর নানি ইমিডিয়েটলি নানারে ডাকে। তো নানারে ডাকবো, নানা ওই সুরা টুটা তারপরে বন্ধ করে দেয়। এইটা হলো একটা ঘটনা। এবার আসি ঠিক তার থেকে 20 বছর পরের কথা, রিলেটেড। কিরকম আমি আপনাকে বলি। তো আমার মামাতো ভাই মিনার, আমার মামার একটাই ছেলে, আর কোনো মানে সন্তান তার হয়নি। তা আমার মামা 2 বছরের বড় ইমিডিয়েট। তো মামার বয়স এখন 50 হয় না, হয়তো 49, আমার মার 47। আর আমার মামি উনি এখন 40-র কাছাকাছি বা 40 হবে। তো মিনার ছোটবেলা যখন তার বয়স 3-4 বছর,
তো সে সবসময় পুকুর ঘাটে একটু খেলাটা বেশি করতো। ছোট মানুষ খেলতেই পারে, অসম্ভব কিছু না। তো মামা একদিন স্বপ্নে দেখে যে এরকম যে তোর ছেলে যে পুকুর ঘাটে খেলা করে, সাবধানে থাকিস, তোর কিন্তু একমাত্র সন্তান, হ্যাঁ, যে কোনো সময় কিন্তু পুকুরে ডুবে মরতে পারে, এরকম একটা ভয়েস তাকে বলে। তো বলার পরে মামা এটা শুনে একমাত্র ছেলে ভয়ও পায়। আমার মামা কিন্তু অনেক রাগী ব্যক্তি, কিন্তু তারপরে সে ভয় পায়, কারণ একমাত্র ছেলে। তাই বলছে তুই পুকুর ঘাটে যাবি না। আর ওর বয়স তখন 3-4 বছর, ওরা যতই না করে, হ্যাঁ, ওই কাজটাই ওখানেই সে যাবে। এবং এইটা নিয়ে আমাদের সামনে এই ছেলেটা কত মাইর খাইলো, আমার মনে হয় যে ভাই আমি ছোটবেলা তো মাইর খাই নাই, ঠিক আছে, যে ও যতটা মাইর খাইছে এই পুকুরে যাওয়া নিয়ে, ও যাবেই, ওরে কেউ ঠেকাইতে পারে না। আর আমার বাবা ওই সময় জেলা জজ ছিল শরীয়তপুরে, তা আমরা মাঝে মাঝে বেড়াইতে যেতাম, তা আমরা দেখতাম যে এরকম মাইর দিত। তো একদিন মামা করে কি যে ওকে নিয়ে আমাদের ওই শরীয়তপুরে জেলা জজ থাকে, তখন ওখানে আসে। ও হয়তো কি যে যখন আজান দিত, স্পেশালি যখন মানুষ নামাজ পড়তো তখন সে বেশি পাগলামি করা শুরু করতো। আজান দিলেই কানে হাত দিয়ে রাখবে, এসব আজান শুনবে না, আচ্ছা, এরকম একটা অবস্থা। এখন এগুলো দেখার পরে স্বাভাবিক আমাদের কন্টেন্টের মানুষ কিন্তু সবার আগে মাথা অটো চিন্তা আসবে যে ওর ভিতরে খারাপ কিছু আছে। 100% সবসময় ঠিক থেকে আজান দিলে এরকম করে কেন? তো আমাদের একটা পিয়ন ছিল, হিন্দু করে ছিল, ওর নাম হলো মনোজ। তো ও খুবই মানে মোটামুটি সে পালোয়ান টাইপের লোক, মানে খুব শক্তিশালী। তো মসজিদ থেকে আম্মু একবার বলে যে একটা কাজ করেন, বড় মামারে বললো যে আপনি আমাদের এই হুজুরটা খুব ভালো, আপনি আনেন। তো হুজুর আসছে। ভাই আমাদের কিন্তু ওই জেলা যে বাসাগুলা, ওগুলো কিন্তু পুরো একটা এরিয়া নিয়ে, আলাদা কিন্তু না, একদম এরিয়া নিয়ে। হুজুর যখন এরিয়াতে শুধু ঢোকে আমাদের গেট থেকে, আমার ওই ছোট কাজিন কিন্তু সে বাসার উপরে, ওর বোঝারও কথা না, ওইখানে বসে বলতেছে যে ওই ভিতরে ঢুকছে কেন, অরেন্দা বাইক 3 বছরের একটা বাচ্চা ছিল। তো আম্মু বলতেছে কে আসছে, কয় আইছে, আমার তাড়াইতে যাও, একদম এইভাবে কথা বল। ভাই বিলিভ মি, আমার তোকে সামনে দেখা। হুজুর বাসার নিচে আসলো, ওরে 2 তলা থেকে নামাবে, ওরে কেউ নামাইতেই পারতেছে না, ও যাবেই না। তারপরে যে পিয়ন যে মনোজ, ও ধরছে, আম্মা আমি ধরি। ভাই বিশ্বাস করবেন না যে একটা 3 বছরের বাচ্চা ছেলে এত বড় পালোয়ান মানুষ একটা ধাক্কা দিয়ে সরাই দিল। মানে এইবার দেখার পর কি লেভেলের, মানে আমি জানি না লিসেনাররা কি বিলিভ করবেন কি। আসলে এটা শুনে বিলিভ করাটা একটু কষ্ট হয়ে যাবে, কিন্তু যে তার চোখের সামনে দেখেছে, 1-2 জনের সামনে, আমার বাবার মতো মানুষ এই জিনিস দেখার পরও বলে যে ওরা 2টা লাড়ি দিয়ে বাড়ি মারা সব জিন্দুক চলে যাবে। এই মনোলোকরে এখনো বিশ্বাস করতে পারিনি যে কিছু একটা আছে, সে বিশ্বাসই করে না। আমার বাবার মতো মানুষের সামনে ঘটনা ঘটছে, সে জাজ মানুষ, সেগুলো বিলিভই করবে না। নিয়ে আসলাম হুজুরের দেখা, মানে একটু ফানিও লাগে শুনতে, সে হুজুরের উপরে ঝাঁপায় পড়ছে, মানে হুজুরের পুরা খামচায়া টামচায়া দাড়ি ছেড়ে হাতে নিয়ে আসছে, এমন অবস্থায় পড়ছে। হুজুর দেখলাম যে সূরা ইয়াসিনের কয়টা লাইন পড়লো, কিছু সূরা যেগুলো আমরা সচরাচর বলি, আয়াতুল কুরসি পরে ফু দিয়া মুখের ভিতরে ফালাইলো, অজ্ঞান, ফেইন্ট সাথে সাথে। এবং হুজুর বলে যে আপনাদের গ্রামের বাড়ি যেখানে থাকে তার আশেপাশে কি গাছপালা বা পুকুর আছে নাকি না, থাকা স্বাভাবিক। বলছে হ্যাঁ, বলছে আমার মনে হয় এটা ওখান থেকেই ওরা অ্যাটাকটা করছে। হ্যাঁ, তো এরপরে ধীরে ধীরে ট্রিটমেন্ট এসে ভালো হয়ে যায়। লাস্ট যে ঘটনাটা আমি বলি, এটা হলো ও এখন আপনার ইন্টার 2nd ইয়ারে পড়ে। এটা ঠিক এখন থেকে 1 বছর আগের ঘটনা। ও সুস্থ, এরপর আর কোনো আল্লাহর রহমতে কোনো প্রবলেম হয় না। তো একদিন ওই সচরাচর মানে বাসার ভিতরে গোসল করতো। তো একদিন সে মাগরিবের আধা ঘন্টা আগে নাকি ফুটবল খেলে ওই পুকুরে গোসল করছে। তো ওই দিন রাতে তার মামা আবার স্বপ্ন দেখে, ছোটবেলায় তোমার ছেলেরে কিন্তু আমি ধরছিলাম, ওই সময় বাঁচাইছো, নেক্সট টাইম পুকুরে ওরা গোসল করতে পাঠায়ও না, আজকে মনটা চাইছিল তো পাঠায় ধরে টান দিই। একদম মামা বলতেছে, আমার মামা বলতেছে যে ওরা নেক্সট টাইম আর পাঠায় না পুকুরে, তাহলে আমি কিন্তু তোমার ছেলের বাঁচায় রাখবো না। এরপরে মামা বলছে, এবং এটাও বলে যে তোমার ছোট বোনের দিকে আমার নজর ছিল, আমার মার কথা বলতেছে, আমার ছোট বোনের দিকে নজর ছিল, কিন্তু সেটা তার হলো না। তো তোমার ছেলের সাবধানে রেখে পুকুরে সন্ধ্যার পর আসতে দিবা না। তো এই জন্যই বললাম যে রিলেটেড ঘটনা, সামহাও এইটার সাথে ওটা একটা রিলেশন আছে। তো এটুকুই ঘটনা, খুবই সিম্পল, বাট মানে আমার কাজিনও এখন এই যে মিনার, ও নিজেও নাকি এরকম একবার স্বপ্নে দেখছো, নাকি এরকম বলা হয়েছে যে পুকুর ঘাটে আসবা না সন্ধ্যার পরে বা সন্ধ্যা থেকে। এটা সেই পুকুরটা ছিল ভোলাতে, আমাদের কালীবাড়িতে, ওখানে নাই না, এখনো সে ওখানেই আছে, সে ভোলা সরকারি কলেজ এখন 2nd ইয়ার আছে, ওখানকার স্থানীয়। বাট মাঝে মাঝে বেড়াইতে আসে। বাট ছোটবেলাতে আসলে এরকম যে ঘটনাগুলো হয় আমাদের সামনেই হয়, এবং আসলে সত্য কথা কি, বা যার সামনে হয় সেই বুঝে। আমার নিজের চোখে দেখা। রনি আন্টির কথা বলছিল, মানে ওর মার কথা। আন্টিও একবার আমাদের শোতে এসেছিল এবং আন্টির সাথে অনেক কথা হয়েছে আমাদের। সো আন্টির কাছেও আমি বেশ কিছু ঘটনা শুনেছিলাম, এবং খুব চমৎকার কিছু ঘটনা রয়েছে। এবং মানে যারা শুনেছে, সরাসরি আন্টির ঘটনাগুলো শুনেছে, তারা বুঝতে পারবে যে ওই এইজের একটা মানুষ যখন তার সাথে ঘটে যাওয়া ঘটনা
ঘটনাগুলো বলে সিরিয়াসলি আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে এরকম ঘটনা। সো যাই হোক, দুজনকে অনেক অনেক ধন্যবাদ, ভাই বোন দুজনকেই, যে ডরে এসে এই এক্সপিরিয়েন্স গুলো সবার সাথে শেয়ার করার। আমি ডরকে আন্তরিকভাবে ধন্যবাদ আবারও দিব। ঘটনা শুনতে শুনতে আরো একবার আসলে বিরতি নেবার সময় হয়ে গেছে। তো এটা যখন বলতো বলে ভ্যানিশ, ওরকম ঠিক আগের মতো ভ্যানিশ। তো এটা দেখার পরে বুয়া এত জোরে মানে চিল্লানো দেয় যে মোটামুটি সালেম ভাই, তার আব্বা, আন্টি সবাই দৌড়ে ছুটে আছে। কি ব্যাপার, কি হয়েছে? বলেছে ভাইয়া একটু আগে এসে আমারে বলছে আমারে মারা ফেলবে। সালেম ভাই তো শুনে আকাশ থেকে বেরোকে বলে কি, আমি তো রুমের ভিতর থেকে বেরোলাম না। যাই হোক, এরকম কিছু ঘটনা আছে। একদিন আমাদেরকে নিয়ে যায়, আমরা প্রায় 3-4 জন তার রুমে থাকি, এবং আমারে বলে যে তারেক আলী ছিলাম আমরা, যে তোমাদের কাছে আমি একটা বাজি লাগে কি 2 তলা 3 তলা পারলে একটু ঘুরে আসো। রাতের বেলা? হ্যাঁ, রাতের বেলা, দিনের বেলায় ভয় লাগে ভাই। বাসাটা কিরকম হয়েছে কি ভাই, মানে জানেন যে সচরাচর ঢাকা শহরে বাসায় হয়তো মিলানো যায় না। বাইর থেকে দেখলে মনে হয় 8-10টা নর্মাল বাসার মতো, ভিতরে ঢুকলে বোঝা যায় যে বাসা না গুদাম করে ভিতরে আসছি। আচ্ছা, বাসাটা এরকম করেছে, আপনার পর্দা দেওয়া থাকে, প্লাস এমন করেছে সানলাইট দিনের বেলাও যায় না ভিতরে। আর রুমগুলো কিরকম অদ্ভুত, মানে এটা কি ওনারা ইচ্ছা করেই করে নাকি এমন করে রাখার জন্য ওনারা বাধ্য? ভাই, মানে ওনাদেরকে বাধ্য করা হয় যে আমি ভাই ওনাকে জিজ্ঞাসা করছি, উনি মানে ঠিকভাবে আসলে না বলতে চায় না। এবং আমি আজকে যখন এখানে আসার কথা, আমি ওনাকে বলছি ভাই আপনার তো এই যে ঘটনা ঢাকা প্রাণকেন্দ্রের মতো এরকম একটা ভূতের বাসা নিয়ে থাকেন আপনারা, চলেন। উনি বলছে বাবা গো মাগো আমার মাফ করে দাও, লাগলে তুমি আমার ঘটনা বলো, আমার নামও বলো, সমস্যা নেই, আমি যাবো না। আচ্ছা, আসলে আর কি কি হয়, মানে কেন এই ভয়টা কেন? তার মানে যেহেতু ভয় আছে, দ্যাট মিনস হচ্ছে কোনো না কোনো টর্চারও তাদের উপর আছে। যেমন এর আগের ঘটনায় আমরা শুনেছি যে যেই জিনিসগুলো বাসায় থাকে কোনো ধরনের কোনো ইফেক্ট করতো না, কোনো মানে বাজে প্রভাব পড়তো না। সো ওনারা যেহেতু এত ভয় পাচ্ছে, তার মানে কিছু না কিছু একটা ভয় পাওয়ার হয়েছে কি আসলে, মানে ব্যাপারটা কি, উনি একমাত্র ছেলে হয়েছে কি যে উনি একদিন আমরা যেরকম বলে যে ঘুরে আসো একটু নিচ থেকে, তো আমি একা যাওয়ার আমার সাহস, আমি অত সাহসী মানুষ না, কেউ সাথে একটা সাহস থাকে। তো আমি ওই আমার ফ্রেন্ড আলীকে নিয়ে আমি 2 তলায় যাই। ভাই আমি যখন গেলাম, মানে এটা হতে পারে যে হয়তো মানসিক ভাবে হয়তো আমি আগে থেকে ভয় পাইছি, পুরো শরীরটা গরম হয়ে গেছে আমার। 2 তলায় 5 মিনিট থাকার পর আমি আলী দুজনই চলে আসি, এবং আমার সালেম ভাই বলে যে ট্রাস্ট মি, তুমি যদি এখানে রাত 2টা-3টার দিকে যাও, তুমি কম করে হলো 10 থেকে 12 জন মানুষের সাউন্ড পাবা। হ্যাঁ, কথা বলতেছে, এরকম ফুট স্টেপ পাবা, কথা বলতেছে, মনে হইতেছে কি যে আমরা যেমন লাইফ লিড করতেছি তারা ওখানে লাইফ লিড করতেছে, এরকম একটা। মানে আমাদের খালি চোখে মনে হচ্ছে যে ওই জায়গাগুলো পরিত্যক্ত আছে, আসলেই মনে হয় পরিত্যক্ত। ব্যাপারটা পরিত্যক্ত না, হয়েছে কি তারা ফ্যামিলি 3 জন, আর এত বড় বিষয় বলতে বুঝি আনইউজ অবস্থায় আছে। এক্স্যাক্টলি আনইউজ, আসলে আনইউজ। ওনাদের বাসার বেশিরভাগ ফার্নিচার দেখবেন, আমি দেখলাম 2 তলা 3 তলা দিনের বেলা ফার্নিচার গুলো না ওই সাদা কাপড় দিয়ে ঢেকে রাখছে, কয় বছর ধরে ঢেকে রাখছে আল্লাহ মালুম, মানে খোলাই হয় না, মানে ইউজই করা হয় না। ওনাদের বাসার 70%-80% আনইউজড। আচ্ছা, এবং বলা হয় যে আনইউজ জায়গা যদি থাকে এখানে বাসা ভাববেই। তবে এটা ঠিক যে মানে খুব যে তাদের ক্ষতি হয় এরকম কিছু না। তবে এটাটুকু সালেম ভাই বলে যে যদি কোন রকম ভাবে ভুলক্রমে আমি কিছু করি যেটা তাদের পছন্দ হয় না, তাহলে ওই দিন একটা না একটা কিছু হয়। আচ্ছা, এরকম একটা ভয় দেখা চলে যায়। সো এই জিনিসগুলো নিয়ে তো এখনো কন্টিনিউ হচ্ছে। এখনো ভাই আমি আপনাদের আপনারা ডরের যদি কোনো এপিসোড করতে চান এরকম হন্টেড, ট্রাস্ট মি, ওই বাসায় গেলে আপনি একটা ভালো এপিসোড করতে পারবেন, আমার যেটা ব্যক্তিগতভাবে বিশ্বাস। এবং উনিও আপনাদেরকে খুব ভালোভাবে খুশি মনে ইনভাইট করবেন। তাহলে আমাদের অবশ্যই খুবই ভালো হবে। আপনি ট্রাস্ট মি ভাইয়া, মানে আমি এইটা বলবো না যে এখানে ভূত দেখলে ভয় পেয়ে মরে যাবেন, কিছু দেখবেন ওখানে নর্মাল আসলে। সুমন ভাই, আপনি এতদিন ধরে ডর করতেছেন, আপনি নিজেও ওখানে 10 মিনিটের বেশি যদি একা থাকতে পারেন, আপনি আল্লাহ ফেলবেন যে আপনি কোথা থেকে কোন দিক দিয়ে যাচ্ছেন। মানে বাসাটা কিরকম বলবো, মানে আসলে বুঝাইতে পারতেছি না আমি। মানে ওখানে কোন সিঙ্গেল মানুষ রাতের বেলা কোনো ভাবি থাকতে পারবে না, নর্মাল সে ভয় পাবে, যে জীবনে ভূত বিশ্বাস করে না সেও ভয় পাবে। ওই বাসার কোন মেম্বার কি আজও পর্যন্ত ওদের দ্বারা এই অশরীরী জিনিসগুলোর দ্বারা কোনো না কোনো ধরনের ক্ষতি? এরকম কিছু হয় না, কারণ তার মেম্বারই মাত্র 3 জন। আচ্ছা, আর একজন বুয়া থাকে, এই 4 জন, আর নিচে দারোয়ান 2-3 জন আসে, ড্রাইভার আছে, এই তো সব মিলা না ওভাবে এরকম মানে খুব বড় কোনো ক্ষতি হয়েছে এরকম কিছু না। তবে হ্যাঁ, মানে ব্যাপারটা এরকম যে একটু আনইউজুয়াল অ্যাক্টিভিটিস আছে। ওকে, এবং এই অ্যাক্টিভিটিস গুলাকে ওনারা ঘাটানোর চেষ্টা করে না, ওদের মতো সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর ফাঁকাই ঘুরে থাকবে। সো যেহেতু আমার দরকার পড়ে না ওখানে, যদি যাই না কিছু মানে থেকেও থাকে, সো তাদের উনি নিজেও একা যায় না ওখানে, কাউকে না নিয়ে আসা এরকম হয়। বাট
তারপরে উনি বলতেছে যেটা যে না ওভাবে কোনো আহামরি সমস্যা একেবারে থাকাই যাচ্ছে না, ওরকম কিছু না। আমি জানি না যে বাসার বর্ণনাটা আমি শুনেছি এবং যে লোকেশনটা শুনেছি আমি দেখেছি কিনা, আমি জানি না, অনেকেই দেখেছে। ধানমন্ডিতে অনেক বাড়ি এরকম আছে। ঢাকা শহরে কোনো মানুষ যদি ঘুরতেও আসে ওই বাসার সামনে থেকে একবারই লোক গেছে। ওকে, যাই হোক, আমরা আর এর বেশি আমরা যাইতে চাই না, কারণ এত লোকেশন যদি এক্সাক্ট লোকেশন দিয়ে দেওয়া হয় দেখা গেছে যে এই ডর শেষ হতে না হতেই কয়েকজন চলে গেছে। আমরা চাই না যে এই ঘটনা ঘটুক। ওকে রনি, আমি তো যতটুকু শুনেছিলাম এই ঘটনাটা ছাড়াও আরো দু একটা ঘটনা আছে খুব ছোট, সো আমরা একটু ওই ঘটনার দিকে। এই দুটো ঘটনা একটার সাথে একটা জড়িত, বা দুটো ডিফারেন্ট ঘটনা, কিন্তু যেটা রিজন সেটা এক। কিরকম আমারটাকে বলি, আম্মু আনমেরিড, তখন 6-7 হাইস্ট এরকমই হবে। তা আমরা তো তখন তো আমরা তো আসি না দুনিয়াতে, সেটা মানে আমাদেরকে জাস্ট বলতো আম্মু যে আমার নানু, আম্মু আর যে একটু আগে যে আমার বোন যে ঘটনাটা বললো যে খালার কথা, এরা একসাথেই ঘুমায় সবাই। তখন তো আপনার 91 পরিবারের মতো। তো আমাদের এই ঘটনা হলো ভোলাতে। ভোলা, আমি এক্স্যাক্টলি লোকেশনে বলতে আমার প্রবলেম নাই, ভোলা কালীবাড়ি রোড খুবই ফেমাস। ইভেন এখনকার ক্ষমতাসীন দলের মন্ত্রীর বাসাও সেখানে, এবং সেও মোটামুটি জানে যে এরকম কিছু অ্যাক্টিভিটিস হয়েছে। আমি নাম বললাম না। তো কালীবাড়ি রোডে আমাদের নানা 2-3 মাস আগে মারা গিয়েছেন, আল্লাহ তাকে বেস্ট নসিব করুক। আমাদের ঘরটা ছিল আপনার বিশাল বড় একটা ঘর, এবং ঘরের পিছনে সেটা এখনো বিশাল বড় একটা পুকুর। মোটামুটি এই পার থেকে ওই পারে আপনার সাঁতরা যেতে 5-10 মিনিট উপর লেগে যাবে, এত বড় পুকুর, প্লাস জঙ্গল, এখনো স্টিল এখনো জঙ্গল। তো জঙ্গল ওই পাশে আবার বিল, পুকুর, যাই হোক। আমার আম্মু যে রুমে থাকতো এই রুমটা ছিল আপনার পুকুরের পাশে, একটু দূরে, বাট পুকুরটার পাশে পড়ে। তো আমার আম্মু ডরে একবার, মনে করতে পারবেন হয়তো আম্মু ডরে, হ্যাঁ একবার এসেছিল, আমার বোনও আসছিল, এবং সে কিন্তু এই যে জিনগুলোর কথা যে বলে যে তাদেরকে 7টা জিন, এরকম 6টা জিন, এটা কিন্তু রিলেটেড ঘটনাগুলো। তো রাতের বেলা একদিন আম্মু বলতেছে যে আমার নানুকে যে আম্মা খুব পিপাসা লাগছে, একটু পানি দেন। তো তখন আমাদের মতো তো রুমের ভিতরে পানি থাকতো না, পাকঘরে যা পানি খাইতে হবে। এই ঘটনা যখন বলে, শীতকালের ঘটনা, ঠিক আপনার জানলার পাশে থেকে বলতেছে আমি দেই, আমি দেই, আমি দেই 3 বার। এবং এই কথা আমার নানু, আমার মা, আমার এই যে 2 খালা যে ঘটনা একটু আগে বলা হলো, তারা সে একটা মানুষ শুনছে। এবং আমার মা এবং তাদের কথা হয় যে কণ্ঠ। আমি একটা জিনিস একটু এখানে বলে দিই, অনেকেই লিসনাররা কনফিউজ হয়ে যাবে। ঘটনা একটু আগে বলা হলো, যেটা বলা হয়েছে যে একটু আগে আমাদের যে অতিথি ছিলেন ও আর হচ্ছে রনি, মানে ভাই বোন, এবং 2জন ভাই বোনকেই আমরা একসাথে পেয়েছি আজকে। তবে অনেকে মানে একটু কনফিউজ হয়ে যেতে পারে, এই জিনিসটা একটু ক্লিয়ার করে নিলাম আমরা। ওকে, এরপর জি ভাই, তারপর মানে বললো যে উচ্চারণটা বা কণ্ঠটা না ছেলে না মেয়ে, এমন একটা কণ্ঠ, এটা বিদঘুটের কণ্ঠ কি কোনদিন শোনা যায়? মানে আপনি দেখবেন ভাই অনেক জায়গায় যে কিছু মানুষ আছে দেখবেন অনেক শান্ত কিন্তু অনেক ভয়ঙ্কর টাইপের, কণ্ঠটা কিন্তু এরকম অনেক শান্ত, অনেক ঠান্ডা, কিন্তু পুরো গাদ লোম দাঁড়ায় যাবে। এবং ছেলে বা নারী ডিফারেন্স করা খুবই টাফ। 3 বার বলছে। তা আমার নানু শোনার পরে নানু এমনটা ভাব যে কিছুই হয় না, তো বলতেছে তুই বল, আমি পানি নিয়ে আসতেছি। তো নানি পানি নিয়ে আসছে, পানি খাওয়াইছে। খাওয়ানোর পরে যখন গ্লাসটা রাখতে যাবে তখন পাশ থেকে আবার বলতেছে আমি রাখি, আমি রাখি, আমি রাখি 3 বার। এই কি রুমের বাইরে জানলার একদম পাশ থেকে। এবং তখন মধ্যরাত 3টা বা 2টা বাজে, শীতের সময়, প্রশ্নই আসে না আশেপাশে কেউ থাকবে। এইটা শোনার পরে মানে এবার মানে আম্মুও ভয় পায়। তারপর নানি ইমিডিয়েটলি নানারে ডাকে। তো নানারে ডাকবো, নানা ওই চূড়া টুটা তারপরে বন্ধ করে দেয়। এইটা হলো একটা ঘটনা। এবার আসি ঠিক তার থেকে 20 বছর পরের কথা, রিলেটেড। কিরকম আমি আপনাকে বলি। তো আমার মামাতো ভাই মিনার, আমার মামার একটাই ছেলে, আর কোনো মানে সন্তান তার হয়নি। তো আমার মামা 2 বছরের বড় ইমিডিয়েট। তো মামার বয়স এখন 50 হয় না, হয়তো 49, আমার মার 47। আর আমার মামি উনি এখন 40 কাছাকাছি বা 40 হবে। তো মিনার ছোটবেলা যখন তার বয়স 3-4 বছর, তো সে সবসময় পুকুর ঘাটে একটু খেলাটা বেশি করতো। ছোট মানুষ খেলতেই পারে, এটা অসম্ভব কিছু না। তো মামা একদিন স্বপ্নে দেখে যে এরকম যে তোর ছেলে যে পুকুর ঘাটে খেলা করে, সাবধানে থাকিস, তোর কিন্তু একমাত্র সন্তান, হ্যাঁ যে কোনো সময় কিন্তু পুকুরে ডুবে মরতে পারে, এরকম একটা ভয়েস তাকে বলে। তো বলার পরে মামা এটা শুনে, একমাত্র ছেলে ভয়ও পায়। আমার মামা কিন্তু অনেক রাগী ব্যক্তি, কিন্তু তারপরে সে ভয় পায়, কারণ একমাত্র ছেলে। তাই বলছে তুই পুকুর ঘাটে যাবি না। ওর বয়স তখন 3-4 বছর, ওরা যতই না করে হ্যাঁ ওই কাজটাই ওখানেই সে যাবে। এবং এইটা নিয়ে আমাদের সামনে যে এই ছেলেটা কত মাইর খাইলো, আমার মনে হয় যে ভাই আমি ছোটবেলা তো মাইর খাই না, ঠিক আছে, যে ও যতটা মাইর খাইছে এই পুকুরে যাওয়া নিয়ে, ও যাবেই, ওরে কেউ ঠেকাইতে পারে না। আমার বাবা
ওই সময় জেলা জজ ছিল শরীয়তপুরে। তা আমরা মাঝে মাঝে বেড়াইতে যেতাম, তা আমরা দেখতাম যে এরকম মাইক দিত। তা একদিন মামা করে কি যে ওকে নিয়ে আমাদের ওই শরীয়তপুরে জেলা জজ থাকে, তখন ওখানে আসে। ও হয়তো কি যে যখন আজান দিত, স্পেশালি যখন মানুষ নামাজ পড়তো ঘর, তখন সে বেশি পাগলামি করা শুরু করতো। আজান দিলেই কানে হাত দিয়ে রাখবে, এসব আজান শুনবে না। আচ্ছা, এরকম একটা অবস্থা। এখন এগুলো দেখার পরে স্বাভাবিক আমাদের কন্টেন্টের মানুষ কিন্তু সবার আগে মাথা অটো চিন্তা আসবে যে ওর ভিতরে খারাপ কিছু আছে। 100% সবসময় ঠিক থেকে আজান দিলে এরকম করবেন। তো আমাদের একটা পিয়ন ছিল, হিন্দু করে ছিল, ওর নাম হলো মনোজ। তো ও খুবই মানে মোটামুটি সে পালোয়ান টাইপের লোক, মানে খুব শক্তিশালী। তো মসজিদ থেকে আম্মু একবার বলে যে একটা কাজ করেন, বড় মামারে বলে আপনি আমাদের এই হুজুরটা খুব ভালো, আপনি আনেন। তো হুজুর আসছে। ভাই আমাদের কিন্তু ওই জেলা জজের যে বাসাগুলা, ওগুলো কিন্তু পুরো একটা এরিয়া নিয়ে, আলাদা কিন্তু না, একদম এরিয়া নিয়ে। হুজুর যখন ওই এরিয়াতে শুধু ঢোকে আমাদের গেট থেকে, আমার ওই ছোট কাজিন কিন্তু সে বাসার উপরে, ওর বোঝারও কথা না, ওইখানে বসে বলতেছে যে ওই ভিতরে ঢুকছে কেন, অরেন্দা ভাই 3 বছরের একটা বাচ্চা ছিল। তো আম্মু বলতেছে কে আসছে, কয় আইছে, আমার তাড়াইতে চাও, একদম এইভাবে কথা বল। ভাই বিলিভ মি, আমার তোকে সামনে দেখা। হুজুর বাসার নিচে আসলো, ওরে 2 তলা থেকে নামাবে, ওরে কেউ নামাইতেই পারতেছে না, ও যাবেই না। তারপরে যে পিয়নতে মনোজ ও ধরছে, আম্মা আমি ধরি। ভাই বিশ্বাস করবেন না যে একটা 3 বছরের বাচ্চা ছেলে এত বড় একটা পালোয়ান মানুষ একটা ধাক্কা দিয়ে সরাই দিল। মানে এইবার দেখার কি লেভেলের, মানে আমি জানি না লিসেনাররা কি বিলিভ করবেন কিনা। আসলে এটা শুনে বিলিভ করাটা একটু কষ্ট হয়ে যাবে, কিন্তু যে তার চোখের সামনে দেখেছে, একজন দুজনের সামনে, আমার বাবার মতো মানুষ এই জিনিস দেখার পরও বলে যে ওরা 2টা লাড়ি দিয়ে বাড়ি মারা সব জিন্দুর চলে যাবে। এই মনোলোকরা এখনো বিশ্বাস করতে পারিনি যে কিছু একটা আছে, সে বিশ্বাসই করে না। আমার বাবার মতো মানুষের সামনে ঘটনা ঘটছে, সে জাজ মানুষ, সেগুলো বিলিভই করবে না। নিয়ে আসলাম হুজুরের দেখা, মানে একটু ফানিও লাগে শুনতে, সে হুজুরের উপরে ঝাঁপায় পড়ছে, মানে হুজুরের পুরা খামচা টামচা দাড়ি ছেড়ে হাতে নিয়ে আসছে, এমন অবস্থায় পড়ছে। হুজুর দেখলাম যে সূরা ইয়াসিনের কটা লাইন পড়লো, কিছু সূরা যেগুলো আমরা সচরাচর বলি, আয়াতুল কুরসি পড়ে ফু দিয়া মুখের ভিতরে ফালাইলো, অজ্ঞান, ফেন্ট সাথে সাথে। এবং হুজুর বলল যে আপনাদের গ্রামের বাড়ি যেখানে থাকে তার আশেপাশে কি গাছপালা বা পুকুর আছে নাকি, না থাকা স্বাভাবিক। বলছে হ্যাঁ, বলছে আমার মনে হয় এটা ওখান থেকেই ওরা অ্যাটাকটা করছে। হ্যাঁ, তো এরপরে ধীরে ধীরে ট্রিটমেন্টে সে ভালো হয়ে যায়। লাস্ট যে ঘটনাটা আমি বলি, এটা হলো ও এখন আপনার ইন্টার 2nd ইয়ারে পড়ে। এটা ঠিক এখন থেকে 1 বছর আগের ঘটনা। ও সুস্থ, এরপর আর কোনো আল্লাহর রহমতে কোনো প্রবলেম হয় না। তো একদিন ওই সচরাচর মানে বাসার ভিতরে গোসল করতো। তো একদিন সে মাগরিবের আধা ঘন্টা আগে নাকি ফুটবল খেলে ওই পুকুরে গোসল করছে। তো ওই দিন রাতে তার মামা আবার স্বপ্ন দেখে, ছোটবেলায় তোমার ছেলেরে কিন্তু আমি ধরছিলাম, ওই সময় বাঁচাইছো, নেক্সট টাইম পুকুরে ওরে গোসল করতে পাঠায়ও না, আজকে মনটা চাইছিল তো পাঠা ধরে টান দিই। একদম মামা বলতেছে, আমার মামা বলতেছে যে ওরা নেক্সট টাইম আর পাঠাও না পুকুরে, তাহলে আমি কিন্তু তোমার ছেলের বাঁচায় রাখবো না। এরপরে মামা বলছে, এবং এটাও বলে যে তোমার ছোট বোনের দিকে আমার নজর ছিল, আমার মার কথা বলতেছে, আমার ছোট বোনের দিকে নজর ছিল, কিন্তু সেটা তার হলো না। তো তোমার ছেলের সাবধানে রেখে পুকুরে সন্ধ্যার পর আসতে দিবা না। তো এই জন্যই বললাম যে রিলেটেড ঘটনা, সামহাও এটার সাথে ওটা একটা রিলেশন আছে। তো এটুকুই ঘটনা, খুবই সিম্পল, বাট মানে আমার কাজিনও এখন এই যে মিনার, ও নিজেও নাকি এরকম একবার স্বপ্নে দেখছে, নাকি এরকম বলা হয়েছে যে পুকুর ঘাটে আসবা না সন্ধ্যার পরে বা সন্ধ্যার পরে। এটা সেই পুকুরটা ছিল ভোলাতে, আমাদের কালীঘাটে, ওখানে নাই না, এখনো সে ওখানেই আছে। সে ভোলা সরকারি কলেজ এখন 2nd ইয়ার আছে, ওখানকার স্থানীয়। বাট মাঝে মাঝে বেড়াতে আসে। বাট ছোটবেলাতে আসলে এরকম যে ঘটনাগুলো হয় আমাদের সামনেই হয়, এবং আসলে সত্য কথা কি, যার সামনে হয় সেই বুঝে। আমার নিজের চোখে দেখা। রনি আন্টির কথা বলছিল, মানে ওর মার কথা। আন্টিও একবার আমাদের শোতে এসেছিল এবং আন্টির সাথে অনেক কথা হয়েছে আমাদের। সো আন্টির কাছে আমি বেশ কিছু ঘটনা শুনেছিলাম এবং খুব চমৎকার কিছু ঘটনা রয়েছে, এবং মানে যারা শুনেছে, সরাসরি আন্টির ঘটনাগুলো শুনেছে, তারা বুঝতে পারবে যে ওই এইজের একটা মানুষ যখন তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো বলে, সিরিয়াসলি আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে এরকম ঘটনা। সো যাই হোক, দুজনকে অনেক ধন্যবাদ, ভাই বোন দুজনকেই, যে ডরে এসে এই এক্সপেরিয়েন্স গুলো সবার সাথে শেয়ার করার। আমি ডরকে আন্তরিকভাবে ধন্যবাদ আবারও দিব। ঘটনা শুনতে শুনতে আরো একবার আসলে বিরতি নেবার সময় হয়ে গেছে। সো আরো একবার আমরা ব্রেকে যাচ্ছি, তবে সেই ব্রেকটা খুবই ছোট্ট একটা ব্রেকে যাচ্ছি। কিছুক্ষণ পর আমরা আবারও ফিরে আসবো, সেই সাথে তখন আমাদের অতিথিদের ঘটনাও থাকবে। আশা করি এই সময়টুকুতে আপনারা আমাদের সাথেই থাকবেন। আপনি শুনছেন ডর, এবিসি রেডিও FM 89.2 তে। ডর মানে ভয়।
বিরতির পর আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি এবিসি রেডিও এফএম 89.2 তে। আপনি শুনছেন ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমি সুমন আছি আপনাদের সাথে এবং সেই সাথে আজকের অতিথিরাও রয়েছে। এবং আমরা ঘটনায় যাওয়ার আগে আরো একবার একটু সবাইকে মনে করিয়ে দিতে চাই, আপনিও যদি আসতে চান ডরে এবং পার্টিসিপেট করে আপনার ঘটনাগুলো শেয়ার করতে চান, সেক্ষেত্রে ফোন নাম্বারটি হচ্ছে 09613892 এই নাম্বারে ফোন করে আপনি আপনার ঘটনাগুলো সংক্ষেপে রেকর্ড করতে পারবেন। তারপরের কাজটুকু ডর টিমের উপরেই ছেড়ে দিতে পারেন, ডর টিম বাকি কাজটুকু করবে। যাই হোক, এখন যে বাকি কাজগুলো অসমাপ্ত রয়েছে সেই কাজগুলোর দিকে আগাই, আমাদের ঘটনা শুনতে হবে। আচ্ছা, এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। কথা না বাড়াই, এবার আরো একজন অতিথি আমাদের সাথে আছে স্টুডিওতে, আমরা তার সাথে পরিচিত হব এবং তারও কিছু ঘটনা রয়েছে, সো সেই ঘটনাগুলো আমরা শুনতে চাই। একটু পরিচিত হয়নি। আমার নাম KMS সাব্বির। ওকে, সাব্বির ভাই কি করেন আপনি? একটা প্রাইভেট সার্ভিস করছি, একটা ব্যাংকে আছি। ওকে, সাব্বির ভাইয়ের সাথে আগে আমার যতটুকু কথা হয়েছে, আমি যেই ঘটনাটুকু শুনেছি শুধু এতটুকু হিন্টস দেই, যেটা হচ্ছে যে কবরস্থান রিলেটেড একটা ঘটনা, রাইট? সো সাব্বির ভাই, আমার মনে হয় ঘটনাটা অনেকের কাছে ভালো লাগতে পারে, কারণ অনেকে আছে যে খুব লজিক্যাল ওয়েতে চিন্তা করার চেষ্টা করে। সেই লজিক্যাল মানুষদের কথা বিবেচনা করেই বলি যে ঘটনাটা হয়তো বা আপনাদের ভালো লাগতে পারে। সো সবাইকে আমি রিকোয়েস্ট করবো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। সাব্বির ভাই, আমরা তাহলে ঘটনায় যাই। সিচুয়েশন যারা ফেস না করেছেন তারা অনেকে বিলিভ করবেন না, বাট যারা কোনো এই ধরনের সিচুয়েশন ফেস করেছেন তারা ডেফিনেটলি বিলিভ করবে। আসলে এটা আমরা সব সময় বলি, আমরা চাইও না যে সবাই বিলিভ করেন, কারণ সবাই যদি এগুলোতে বিলিভ করতে থাকেন তাহলে হয়তো দেখা গেছে আপনার দৈনন্দিন জীবনে চলাচলের ক্ষেত্রে অনেক ভয় কাজ করবে। সো আমি চাই বিলিভ করবেন না। ঘটনাটা ঘটেছিল অনেক বছর আগে। আমি তখন স্টুডেন্ট। কোন এক শবে বরাতের রাতে আমরা 3 ফ্রেন্ড হঠাৎ করলাম যে একটা কবরস্থানে যাবো, কবর জিয়ারত করবো, দোয়া করবো মৃত মানুষের জন্য। তো মাগরিব নামাজ পড়ে 3 জন হাঁটা শুরু করলাম বাসা থেকে একটু দূরে। এটা কি মানে ঢাকা শহরে? হ্যাঁ, ঢাকা শহরের কোন একটা কবর, ঢাকা শহরের ভেতরে, নাম বলছি না কোন জায়গায়। তো হাঁটতে হাঁটতে যেতে যেতে মানে শীতের সময় ছিল। তো মাগরিব নামাজ পড়ে যখন হাঁটা শুরু করলাম, যেতে যেতে এশার ওয়াক্ত হয়ে আসছিল। তো আমরা যখন কবরস্থানে ঢুকলাম, ম্যাক্সিমাম মানুষ দোয়া পড়ে চলে গেছে। তো আমরা ভেতরে ঢুকছি, লাইটিং করা ছিল পুরো কবরস্থান। ওই সময়টাতে একটু আলোকিত করা, কারণ অনেক লোকজন যায় ওই সময়টাতে। তো ভেতরে ঢুকতে ঢুকতে দেখলাম যে আমরা 3 বন্ধুই আছি, ম্যাক্সিমাম লোক চলে গেছে, মানে দেখা যাচ্ছে না। আনুমানিক কয়টা বাজবে তখন? 7টা 7:30। ওকে, শীতের সময় ওইটা অনেকটাই রাত মনে হয়। যে ঠিক আছে, যে কোনো একটা কবরের সামনে দাঁড়িয়ে দোয়া পড়লেই তো হয়। তো একটা লাইটের নিচে দাঁড়িয়ে 3 জন মোটামুটি, এবং ওই কবরস্থানে তো ওই সময়তে আপনারা 3 জনই আছেন? হ্যাঁ, আর তেমন কোনো মানুষ নেই, মানে দেখা যাচ্ছে না। বেশ বড় কবরস্থান এবং আমরা বেশ খানিকটা ভেতরে চলে যাই। সবার জন্য মোটামুটি নর্মালি যেভাবে আমরা মুসলিমরা দোয়া করি সবাই ওইভাবেই করছি। দোয়া পড়তে দাঁড়াচ্ছি, এর মধ্যেই শুরু হলো মানে প্রথমে শব্দ পাচ্ছি, হাঁটার শব্দ পাচ্ছি। শুকনো পাতার উপর দিয়ে কেউ হেঁটে গেলে যে শব্দটা হয়। ওইখানে কি কোনো ওই ধরনের শুকনো পাতা টাতা এই ধরনের কিছু? কবরস্থানে যেমন প্রচুর গাছপালা থাকে, যেটা জানে সবাই, শীতকালে যেটা একটু পাতা ঝরে। হ্যাঁ। তো শুকনো পাতা পড়ে আছে, হাঁটার শব্দ হচ্ছে, মানে মানুষ হেঁটে গেলে যে একটা শব্দ হয় শুকনো পাতার উপর দিয়ে, সেটা পাচ্ছি। ডানে বামে তাকাচ্ছি, কেউ নাই। যে আমরা 3 জনই দাঁড়িয়ে আছি, স্টিল দাঁড়িয়ে আছি। তো শব্দ বাড়ছে আস্তে আস্তে। তারপরে যেটা হলো, বাতাসের মধ্যে শব্দ হচ্ছে খুব জোরে, সামনে দিয়ে পেছন দিয়ে কিছু ঘুরছে। তো বাতাসের মতো শব্দ বলতে মানে লাইক যেটা হয় যে অনেক সময় ঝড় হলে যেই ধরনের যেই টাইপের আওয়াজ হয়? না, ওইরকম না। ঠিক যেটা হচ্ছে যে আপনার সামনে দিয়ে হঠাৎ করে খুব ফোর্সে কিছু গেল, যে এই ধরনের শব্দ পাচ্ছি। খুব জোরে কেউ চলে গেল, একটা বাতাস যখন যায়, একটা বাতাস। ধরেন আপনার সামনে দিয়ে হঠাৎ করে যদি আমি হাত খুব ফোর্সে নিয়ে যাই, একটা শব্দ হবে। সন্ধ্যা হয়ে গেছে আর লোকজন নেই, তো শব্দগুলো স্পষ্ট কানে আসছে। তো তখন আবার দোয়া থামাচ্ছি। তারপর হঠাৎ মাথায় আসলো যে আমি যদি দোয়া পড়তে থাকি আমাকে হয় খারাপ কিছু করবে না, যে যত দোয়া পারছি সব টেনে যাচ্ছে, মানে পড়ছে একটার পর একটা। তো কতক্ষণ পরে যেটা হলো যে ওইটা আরো বাড়লো, মানে হেঁটে হেঁটে দেখা যাচ্ছে যে আমার সামনে চলে আসতেছে এরকম শব্দ। তখন একজন আরেকজনের সাথে ডিসকাস? না, কোনো ডিসকাশন নেই। তো আমি ভাবলাম যে হয়তো আমি এরকম হচ্ছে, তা ওদের বললে হয়তো ওরা আরো বেশি ভয় পাবে। তো সেজন্য আমি চুপচাপ আছি। তো কিছুক্ষণ পরে যেটা হলো, মনে হলো যে উপর থেকে কিছু একটা পড়ছে, বাতাসের মধ্যে ওইরকম একটা শব্দ হচ্ছিল। হয়তো অনেকে বিশ্বাস করবে না, আমার মুখের মধ্যে এসে পড়ে, মানে আমার ফেসের মধ্যে কিছুই ছিল না, মনে হলো যে মুখের মধ্যে কিছু একটা পড়লো, হালকা হিট লাগে। তো তারপরে যখন হিট লাগে তখন কি মানে একটা আন্দাজ করা যায় আমার মুখের মধ্যে যদি হয় কোনো একটা কাগজ পড়লো, পাতা পড়লো বা কোনো কিছু একটা পড়লো, এটা কি ফিল করা গেছে? হ্যাঁ, ফিল করা যাচ্ছে যে হ্যাঁ ভারী
কিছু একটা, মানে খুব ভারী না, সামান্য ওজনের কিছু একটা পড়লো, তারপর এটা বুকের মধ্যে পড়লো। আমি একটু মোটা মানুষ, আমার বুকের মধ্যে পড়ে নিচে পড়লো, এবং নিচে পড়ার পরে শব্দ হলো, নিচে তাকালাম, কিচ্ছু নেই, পাতা নড়ছে। তখন মানে এমন কিন্তু কোনো ঢিল টিল তো না নিশ্চয়? না, সেটা বলে তো দেখা যেত। যেটা দাঁড়িয়ে আছে, একটা বাঁশ লাগানো ছিল, বাঁশের মধ্যে লাইট লাগানো, সেই লাইটের নিচে দাঁড়িয়েছে যাতে ভয় আমরা কম পাই। তো তখন এমন অবস্থা যে আমি আমার হার্টবিট শুনতে পাচ্ছি। ভয়টা ওই লেভেলে? হ্যাঁ, প্রচন্ড, গায়ের পশম দাঁড়িয়ে যাচ্ছে, কোনো দোয়া মানে কোনো সূরা মনে পড়ছে না আমার। তো তারপরে যেটাই মনে পড়ছে বারবার পড়ে যাচ্ছি। তারপরে যেটা হলো, কিছুক্ষণ পরে মনে হলো যে কেউ একজন পাশ দিয়ে দৌড় দিচ্ছে, এবং এক সময় আমাকে কোনো কিছু দেখা যাচ্ছে না, কোনো কিছুই দেখা যাচ্ছে না, পাতার শব্দ হচ্ছে, সাউন্ড মানে এই সাউন্ডটাই পাচ্ছি। লাস্ট সময় যেটা হলো, দৌড়াতে দৌড়াতে আমার পায়ে একটা পাড়া দিয়ে গেল, এবং সেটা ভালো ব্যথা পেয়েছি আমি। পাড়া দিয়ে গেল মানে একটা মানুষ ফিল করতে পারার? হ্যাঁ, ভালো ব্যথা পেয়েছে। একটা মানুষ আরেকটা মানুষকে দৌড় দিয়ে পাড়া দিয়ে, মানে যেই ধরনের ব্যথা পাই আমরা, লাইক মানে ওর ফিলটা হচ্ছে কোনো মানুষই মনে হয় পাড়া দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওকে, এবং পুরো পায়ের উপরে। তখন মানে দম বন্ধ হয়ে গেল, যে কিছুই মানে কোনো মাথায় কিছুই কাজ করতেছে না, মানে দম বন্ধ হয়ে যাচ্ছে এরকম। বাকি ফ্রেন্ডদের কি অবস্থা? মানে আমি তখন মানে শক্ত হয়ে গেছি, ঘাড় ডানে বামে ঘোরানোরও কিছু পাচ্ছি না, দাঁড়ায় আছে। তো এইভাবে কিছুক্ষণ চলার পরে যে হ্যাঁ, দোয়া পড়া শেষ, আমি মানে বডিটা জাস্ট কাঁপতেছে না, আমি স্টাক হয়ে গেছি। তো বাকি দুজন দোয়া করলো, মোনাজাত করলাম আমরা তিনজন একসাথে। তো মোনাজাত করতে হবে, আমি কাউকে কিচ্ছু বলতেছি না। আমার ইয়া ছিল যে আমি কবরস্থানটা পার হয়ে তারপর ওদের বলবো, যে যাতে ওরাও নার্ভাস, হ্যাঁ নার্ভাস না হয়, ভয় না পায়। তো যাচ্ছি, কেউ কোনো কথা বলতেছি না, তিনজন জাস্ট হেঁটে হেঁটে বাইরের দিকে আসার চেষ্টা করতেছে। তো মোটামুটি গেটের কাছাকাছি আসার পরে, তাও তখন আমরা কবরস্থানের বেশ ভেতরে, তো তখন বাইরের দিকে লাইট থেকে দু একজন লোক দেখা যাচ্ছে। তো একজন বলল যে হ্যাঁ, জানিস আমার সাথে না এরকম হচ্ছে, যে ভয় মানে মনে হচ্ছে সব। তো ওর দিকে তাকে আমি দাঁড়ায় গেলাম, যে আমি বললাম যে এরকম হয়েছে, যে তো আমার সাথে যে শব্দ পেয়েছিস? হ্যাঁ, মনে যে আমার গায়ে পড়ছে। আমার গায়ে কিছু পড়েনি, বাট সামনে পিছনে হেঁটে যাচ্ছে। তৃতীয়জন বলতেছে, বললো আমারও তো সেম হয়েছে, আমি তোদের বলিনি যে তোরা হয়তো ভয় পাবি, আমি একা ফিল করতেছি জিনিসটা, তোরা কিছুই টের পাসনি, তাই আমি কিছু বলিনি। তো তিনজন কথা না বলে দৌড়াচ্ছি, লোকজন নাই। পরে বের হলাম, পরে মনে হলো যে হ্যাঁ, এই যাত্রায় মনে হয় বেঁচে গেলাম। এবং রাতের বেলা আর কখনো মানে কবরস্থানে যে যাব, আসলে ওই ঘটনা ঘটার পর এটা যে কারোর জন্যই, আসলে ওই সিচুয়েশনের মধ্য দিয়ে গেলে যে কারোর জন্য একটা ভয়ঙ্কর মনে হবে। কারণ যদিও আমি জানি যে অনেকে যারা শুনছে এই মুহূর্তে অনেকেই বলবে, এবং এটা আমরা জানি যে কবরস্থান অনেক পবিত্র একটা জায়গা হিসেবে ধরা হয় না যে কখনো কখনো মানে এমন কিছু আপনার সাথে ঘটে অনেক বিলিফকে একটু নাড়িয়ে দেয়। হ্যাঁ, সেটা তো ডেফিনেটলি। আমিও হয়তো মনে করতাম যে ছোটবেলা শুনেছি, হয়তো না, কিন্তু মানে যে আমি হয়তো ভুল ভাবতেছি এরকম কিছু না। যেমন আমার পায়ে যখন একজন হিট করে গেল, পাড়া দিয়ে গেল, আমি ব্যথা পাইছি। এটা তো মানে আমি মনে করতে পারি না যে হ্যাঁ, এটা আমার হ্যালুসিনেশন না, ব্যথা তো আর হ্যালুসিনেশন না, সাউন্ড গুলো আমি মেনে নিলাম। কিন্তু যখন পায়ে পাড়া দিয়ে গেল বা উপর থেকে কিছু একটা পড়লো, আমার মুখে পড়লো, বুকের গায়ে পড়লো, নিচের সাথে সাথে থাকলাম যে হয়তো আমি কিছু দেখবো, যে হ্যাঁ কবরস্থান পোকা টোকা হতে পারে বা অন্য কীট পতঙ্গ হতে পারে, কিচ্ছু নেই। লাইটের নিচে মানে এমন কোন লজিক আপনি লজিক দিয়ে ভাঙার চেষ্টা করেছেন যে আসলে আমার সাথে ওইখানে যা যা ঘটেছে লজিক্যাল কোন ওয়ে আছে, হ্যাঁ, যাতে ভয় না পাই, ভয় যেন না পাই। আমি একটা প্রশ্ন করি যে এমন কি হতে পারে কোন ফ্রেন্ড দুষ্টামি করে বা ফাজলামো করে না থেকে সেইটা প্রশ্নই জায়গা না, কারণ আমরা তিনজন পাশাপাশি দাঁড়িয়ে আছি। আর যেটা হয়েছে মানে লাইটের মধ্যে যে অন্ধকার হতো বা কেউ দুষ্টমি করে হয়তো, আর চোখও তো বন্ধ করে, আমি তো দেখছি। হ্যাঁ, এটা এই জন্যই আমি এই কোয়েশ্চেনটা করলাম যে যারা এই মুহূর্তে শুনছে অনেকের মাঝে হয়তো বা বিভিন্ন ধরনের প্রশ্ন আমি জানি উকি দিচ্ছে, অনেক ধরনের প্রশ্ন করতে যাচ্ছে তাদের পক্ষ থেকেই, জানি না যে অনেকের মাঝে যদি এই প্রশ্নটা থেকে থাকে, আমার একটা জায়গায় মনে হলো ওকে ব্যথাটা তাহলে কিভাবে পেলেন। সো আমার ওই লজিকটা ছাড়া আমি আর কিছুই দেখছি না, বাট আমি যে চিন্তাটা করছি এটা একটা ইলজিক্যাল চিন্তা না। হ্যাঁ, ওইটাও আমি চিন্তা করেছিলাম যে হ্যাঁ, পাশে থেকে যদি কেউ আমাকে, মানে আমরা তিনজন পাশাপাশি দাঁড়িয়ে আছি, কেউ যদি আমাকে পাড়া দিতে যায়, সাইড থেকে আসবে, সামনে থেকে জিনিসটা সামনে থেকে আসবে না, হয় ডান সাইড থেকে অথবা। সবচেয়ে বড় জিনিস হচ্ছে কেউ চোখ বুঝে নাই, যে চোখ বুঝে আছে একজন পাশ থেকে পাড়া দিয়ে দিয়েছে, টের পায় না। চোখ বন্ধ ছিল প্রথমে, কিন্তু যখন ওই সাউন্ড গুলো হলো, ওই মাথায় ওইটা কাজ করেনি যে আমি চোখ বন্ধ করে দোয়া পড়ে যাই, কিচ্ছু হবে না। আমি দেখাচ্ছি সবাই, আমি দোয়া পড়তেছি, ডানে তাকাচ্ছি, বামে তাকাচ্ছি, কোন দিক থেকে না কি চলে আসছে, কি বিপদ আসছে, সাউন্ড গুলো কোথা থেকে আসছে। আর আরেকটা যেটা হয়েছিল যে দূরে শিয়াল ডাকছে,
হয়তো সবকিছু মিলে এনভায়রনমেন্টে একটা ভয়ঙ্কর এনভায়রনমেন্ট হয়ে হ্যাঁ, গেছিল। তো সেইটার জন্য আর কি চোখ খুলেছিলাম যে হয়তো ওর সামনে চলে আসতেছে, কারণ কবরস্থান তখন আমরা 3 জন ছাড়া নেই। আর আমরা প্রায় শেষ সীমানার দিকে, মানে খুব অনেক বড়, হ্যাঁ, main যেহেতু gate একদম থেকে- যেই দিকে চলে গেছেন ওই দিকে মানুষ না মানুষ নেই, মেইন গেটের দিকে হয়তো কিছু লোকজন আছে, বাইরে, তাও বাইরে, ভেতরে নেই। মানে সে যেহেতু রাখছে হয়তো সামনে চলে আসতে পারে, যার কারণে তাকিয়ে আছে যে কোন দিক থেকে সাউন্ডটা আসছে। মানে এমন সাউন্ড হচ্ছে যে আমার থেকে 1-1.5 ফিট দূরে কেউ হাঁটছে, কেউ দৌড়াদৌড়ি করছে, এরকম সাউন্ড হচ্ছে। এটা মানে একটা ঘটনা, আমি কবরস্থান রিলেটেড যেহেতু কথা হচ্ছে, একটা ঘটনা আমি একটু শেয়ার করি ফাঁকে, যেটা হচ্ছে যে আমার একটা পরিচিত একটা ফ্রেন্ড ছিল, যে ও হয়েছে কি রাতের বেলা অনেক সময় বাইক নিয়ে বের হতো। নতুন যারা বাইক কেনে একটু বাইক চালানোর জন্য প্রথমে একটু খুব বেশি হ্যাঁ, রাতের excitement বেলা থাকে ভেতরে। এক্সাইটমেন্ট থাকে, মজাও ও চালাতে। যেটা হয়েছে কি একদিন সব সময় হতো যে বন্ধু বান্ধব নিয়ে বেরোতো, একে ওকে ফোন দিত, গ্রামে আর কি, একে ওকে ফোন দিত যে চল যাবো এখানে। তো একদিন হয়েছে ওর অনেক ইচ্ছা করছে, কাউকে ফোন দিয়ে আর ফ্রি পাচ্ছে না যে সাথে যাওয়ার মতো, ও একাই বাইক নিয়ে বের হয়ে গেছে। ওই যাওয়ার পথে একটা জায়গায় একটা কবরস্থান আছে ঠিক রাস্তার পাশে। তো হ্যাঁ। কবরস্থানটা ওয়াল মানে দেয়াল দেয়া আর কি রয়েছে, দেয়াল রয়েছে। তো ও যখন ওই সন্ধ্যা যেই সময়টাতে গেছে ওই সময়টাতে টুকটাক কিছু মানুষ আসা যাওয়া করছিল, তো অনেক অনেক দূরে চলে গেছে। তো ও যখন ব্যাক করে তখন হচ্ছে রাত অনেকটা গভীর হয়ে গেছে। তো আচ্ছা। ওই কবরস্থানটাই ওর ক্রস করতে হবে। তো ও যেটা হয়েছে যে প্রথমে ওই ধরনের মাথায় কোনো কিছু ওর ছিল না যে এদিকে কবর আছে আমাকে কবর দিয়ে যেতে। ও সম্পূর্ণ মানে ও এনজয় করতেছে যে বাইক রাইড করতেছে রাতের বেলায়। হ্যাঁ, তো রাতের মজা, বেলা অন্যরকম মজা। লাগতেছে, অন্যরকম। তো ওর যেটা হয়েছে যে ওই কবরস্থানটার কাছাকাছি যখন আসছে তখন যেটা হয়েছে যে কবরস্থানটার সীমানাটা পার হয়ে মানে রাস্তাটার আর একটু সামনে গেলে যেটা ওই অংশে সে হঠাৎ করে কি যেন মানে দৌড়ে মানে চলে যেতে দেখছে। সামনে দিয়ে মনে হলো সামনে কিছু দিকে একটা মানে চলে এই গেল। রাস্তা থেকে ওই রাস্তা চলে গেছে। মানে ও মানে সাথে সাথে মানে ব্রেক করে ফেলছে। মানে ওর চিন্তা হচ্ছে যে চোর ডাকাত না তো, মানে নতুন বাইক সাথে যদি এই ধরনের কিছু হয় করে ভয়ে ব্রেক করে দিয়েছে যে অ্যাক্সিডেন্ট করলাম না তো। কিছুক্ষণ ও 1-2 মিনিট একদম বাইক স্টার্ট করে মানে জাস্ট তার আছে। ওর একটা চিন্তা হচ্ছে হয় ব্যাক করবে নাকি একদম স্পিডে চলে যাবো। সো ওই চিন্তা করতে করতে যেটা না আবার ঠিক যে জিনিসটা এখান থেকে উঠেছে না আবার রাস্তার এই পাশে এসে মানে ক্রস ব্যাক করলো, সে চলে গেল। ক্রস ব্যাক করছে। তখন সে দেখলো যে না এটা তো আসলে মানুষের মতো কোনো কিছু দেখতে পাচ্ছে না, ইভেন পশুও না, মানে অদ্ভুত কিম্ভূত কিমাকার একটা কিছু দেখতে পাচ্ছে, যেটা দেখে ও ভয় পেয়ে গেছে। ও তখন যেটা মনে হয়েছে যে ও মানে দৌড়ে যে কোনো আশেপাশের মানুষের কাছে যে ওই ধরনের লোকাল ওই ইয়ে নাই, ওই ডিস্টেন্সে আশেপাশের ডিস্টেন্সে মোটামুটি লোকালের বাইরে হয়। তো ও যেটা করছে কি মানে একটা পর্যায়ে যে ও শুনছে যে কবরস্থানগুলো সেফ থাকে, ফ্রি থাকে, যদিও আমরা কবরস্থানে আসলে যতই সেফ বলি না কেন গেলে একটা অন্যরকম ভয় কাজ করে। তো ওর যেহেতু কোনো অপশন ছিল না, ও করছে কি মানে বাধ্য হয়ে ওই বাইকটাই ফেলে রাস্তার মধ্যে একদম দেয়াল টপকায় কবরস্থানে চলে গেছে, ভেতরে চলে গেছে। তো ভেতরে চলে গেছে যে ওইখানে কবরস্থান পাহারা দেওয়ার জন্য একটা লোক ছিল, হ্যাঁ একটা ঘর ছিল, অনেক সময় উনি থাকে না। তো ওই ঘর দেখা ওই একটা রুম দেখা ও দৌড়ায় যায় তাড়াতাড়ি ওইখানে নক করতেছে। তো নক করার পর কপাল ভালো ওই দিন ওই লোকটা ছিল ওইখানে। তো ওই লোকটা প্রথম ভয় খুলতে যায় না, ভাবছে কি নাকি পরে যখন খুলে বলছে তখন ও খুলছে, খোলার পরে বলছে কি হয়েছে তুমি মানে কি হয়েছে এর প্রবলেম কি। তখন ও বললো যে এরকম এরকম, তুমি খুব ভালো করছো, তুমি যাও নাই, তুমি কবরস্থানের ভেতরে চলে আসছো, তুমি অনেক ভালো করছো, তুমি কিছুক্ষণ থাকো, তোমার বাইক ওখানে থাকুক, কোনো চোর টোর কিচ্ছু আসবে না, চোরও ভয়ে এই রাস্তা দিয়ে এই সময় আসবে না, তোমার বাইক নিশ্চিন্তে থাকবে, তুমি এইখানে থাকো আমার সাথে। তো ভোর পর্যন্ত নাকি ও ওইখানে ফজরের আজান পর্যন্ত, ফজরের আজানের পরে বেসিক্যালি আমরা যেটা জানি যে ফজরের আগ পর্যন্ত মানে খারাপ জিনিসগুলো, নেগেটিভ জিনিসগুলো আর কি তখন ওই সময় পূর্ণ শক্তিতে থাকে। হ্যাঁ, ফজরের আজানটার পর আস্তে আস্তে ওই জিনিসগুলোর পাওয়ার গুলো আস্তে আস্তে কমে যায়। হ্যাঁ, তো তারপরে যাই হোক ও ওই ভোরবেলা যায় বাইক টাইক নিয়ে পরে আসছে। তো এরপরেও রাতে এইভাবে আর মানে ড্রাইভ করতে কখনোই বাইরে নেই। তো এইটা বললাম যে কবরস্থান অনেক সময় কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় এমনিতে ভয়ে মানে ফিলিংস কাজ করে, কারণ ওই এনভায়রনমেন্টটা একটু ভয়ঙ্কর। তো যাই হোক সাব্বির ভাই, এটা হচ্ছে আপনার এক্সপেরিয়েন্স যেটা কবরস্থানে আপনার সাথে ঘটে গেছে। ভয়ঙ্কর এক্সপেরিয়েন্স। নিশ্চয়ই কবরস্থানে তো একা কখনো যাওয়ার কি দুঃসাহস করেছেন? ওই কবরস্থানে বা একা বলতে যেটা হবে, আমি রাতেই কবরস্থানের আশেপাশেও এখন চেষ্টা করি অ্যাভয়েড করে যেতে। ওই ভয়টা যেহেতু কাজ করে, মানে যার সাথে এরকম সিচুয়েশন হয়েছে সেই বুঝবে যে ওই সময়টাতে কি মানে হয়তো আমি লজিক দিয়ে ভাঙার চেষ্টা করছিলাম দেখে হয়তো আমি অতটা ভয় পাইনি।
আমি যদি ভাবতাম যে হ্যাঁ আমার সাথে খারাপ কিছু হচ্ছে, তখন হয়তো আমি এখানে অজ্ঞান হয়ে পড়ে যেতাম। রাইট, সেটাই। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। ওকে, এরই সাথে আরো একবার সময় হয়ে গেল বিরতিতে চলে যাওয়ার। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আমরা আবারও ফিরবো। আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2, চলছে ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমি সুমন আছি আপনাদের সাথে। ডর মানে ভয়, ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। বিরতির পর আবারও ফিরে এলাম। সবাইকে স্বাগত জানাচ্ছি এবিসি রেডিও FM 89.2-এ। আপনি শুনছেন ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমি সুমন, রয়েছে এই মুহূর্তে রয়েছে আরজে কিবরিয়া, এবং আজকে ডরের অতিথিরা রয়েছে। সো আমরা আর কথা বাড়াবো না, আমরা এবার শুরুতেই অতিথির কাছেই চলে যাব এবং তার ঘটনা দিয়ে আজকে আমরা শুরু করতে চাই, এবং পরিচয় পর্বটাও সেরে নিই এই ফাঁকে। যদি অফ এয়ারের পরিচয় পর্ব হয়ে গেছে আমাদের, কিন্তু সবার সাথে অন এয়ারের পরিচয় পর্বটা বাকি রয়েছে, তাই না? ভাই, নাম কি আপনার? জি, আমার নাম হচ্ছে মঞ্জুরুল ইসলাম মেঘ। ওকে, কি করেন আপনি? আমি পেশায় একজন সাংস্কৃতিক কর্মী। আমি জব করছি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কোঅর্ডিনেটর হিসাবে, আর পাশাপাশি নক্ষত্র চলচ্চিত্র তৌকির আহমেদের যেটা আল্লাহ সিনেমা আপনারা অলরেডি দেখেছেন, এটার প্রমোশন নিয়ে কাজ করছি আর কি। সো আপনি সিনেমার মার্কেটিং, প্রমোশন সমস্ত কিছু মিলে সিনেমার সাথে জড়িত একজন মানুষ আমরা বলতে পারি। ওকে, তো আমরা তো মানে হয় না, আপনারা যেটা কাজ করে পর্দায় নিয়ে মানে ফুটিয়ে তোলেন, আমরা সেটা খুব মন্ত্রমুগ্ধের মতো দেখি অনেক সময়। সো আশা করি আপনার কাছে এরকম কিছু ঘটনা পাবো যেটা হচ্ছে আপনারা সিনেমায় ফুটিয়ে তোলেন, হয় কখনো কিছু বাস্তব কিছু অবাস্তব একসাথে মিলিয়ে, কিন্তু আপনার লাইফে আমি যতটুকু শুনেছি কিছু বাস্তব ঘটনাই ঘটে গেছে রিলেটেড টু প্যারানর্মাল থিংস। তো ওই ঘটনাগুলো আজকে আমরা চাই যে আপনি ফুটিয়ে তুলুন আমাদের সামনে। আসলে আমার জীবনে এরকম আছে দুইটা ঘটনা। যখন আমি প্রাইমারি স্কুলে পড়তাম, তখন আমাদের পাশে বাজার আছে একটা, প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার করে সেই বাজারটা হতো। তো সেখানে হচ্ছে আমাদের একটা দোকান আছে আর কি, চালের দোকান ছিল। তো আমি মঙ্গলবার শনিবার করে আমি আমার স্কুল শেষে আমি ওই বাজারটাতে যেতাম। তো ওই পাশে হচ্ছে ঈদগাহ মাঠ আছে, মাদ্রাসা আছে, বিশাল একটা দিঘি আছে, প্রাচীন রাজার বাড়ি ছিল ওখানে, শালিবন রাজবাড়ি। এটা হচ্ছে আমার হোম ডিস্ট্রিক্ট বগুড়াতে আর কি, বগুড়ার কাহালুতে আর কি। তো বাজারটা লাগতো, মানে যখন শুরু হতো সেটা হচ্ছে যে বিকাল থেকে শুরু হতো, রাত পর্যন্ত, রাত 8টা-9টা পর্যন্ত হতো আর কি। এটা আমি বলছি যখন আমি ক্লাস 4 কি 6-এ পড়ি, তখনকার ঘটনা। আজ থেকে প্রায় 15 বছর আগের ঘটনা এটা। তারপরে আমি একদিন হচ্ছে যে যখন মাগরিবের আজান দেয়, তখন ঠিক ওই রকম একটা টাইমে আমি হচ্ছে যে আমাদের চালের দোকানের সামনে আমি বসে আছি। তো এই চালের এই পাশের অংশটিতে মানুষ চলে গেছে, সবাই চাল বিক্রি হয়ে গেছে, সব মানুষ হচ্ছে কাঁচা বাজার এবং অন্য অংশের দিকে চলে গেছে। তো আমি আব্বুর জন্য অপেক্ষা করতেছিলাম। তো এই সময় ঠিক আমার মতনই দেখতে, একটু মানে সেম আমার এজের হবে একটা ছেলে আসলো আমার কাছে এসে বলতেছে 1 মুঠ চাল দাও আর কি। আমাদের যেহেতু বস্তাগুলো বাধাই করা ছিল, তো আমি ওকে চালটা কিভাবে দিব আর কি। তো আমি আর চালটা দিতে পারি না ওকে। আমি বলছি আমি তোমাকে চাল বলতে, মানে আমার মতো, আপনার মতোই, আমার বয়সে আর কি। ও একটু ডিফারেন্স প্রকৃতি কেন জানিস, মুখ ফেসটা আমি বুঝতে পারতেছিলাম না, মানে একটু অন্ধকার ছিল আর কি। মাগরিব আজান হয়ে গেছে, সবাই নামাজে গেছে, আর কাঁচা বাজারের দিকে আবার ওই যে কেরোসিনের তেলে যে ল্যাম্প গুলো জ্বলে, ওগুলো দিয়ে মানুষ বাজে। তো ইলেকট্রিসিটি ছিল না আর কি। ইলেকট্রিসিটি শুধুমাত্র স্থায়ী যে দোকানগুলো ছিল আর কি, সেগুলোতে ছিল, বাজারের ভিতরে ছিল না। তো তারপরে হচ্ছে যে সে চলে গেছে। যাওয়ার পরে আমি বাসায় ফিরে যাওয়ার পরে হচ্ছে যে আমি অসুস্থর মতন অবস্থা হয়ে গেছে আর কি, পরের দিন থেকে আর কি। তো পাশে যে একজন বিশিষ্ট একজন ধর্মীয় একজন ব্যক্তি ছিলেন আর কি। আমি এখন দেখি যে রাতের বেলা ঘুমের ভিতর দেখি আমি ঘোড়ায় চড়ে ঘুরতেছি, তারপরে হচ্ছে যে মানে অনেক কিছু দেখতেছি, রাজবাড়িটা দেখতেছি, এরকম একটা অবস্থা। তো তারপরে হচ্ছে যে আমি কিছু থামাই, মানে একটা জায়গায় আমি হয়তো মিস করে গেছি, জানি না। আপনি যেই জায়গায় ছিলেন সেটা হচ্ছে যে ওই একটা বাচ্চা ছেলে এসেছিল চাল চাওয়ার জন্য, আপনি তাকে চাল দেননি, যেহেতু ওই সুযোগটা ছিল না। ওই সময়টা অনেক ফাঁকা ছিল, মানুষজন অনেকে নামাজ পড়তে চলে গেছে, আর আপনার যে দোকান, আপনাদের দোকানটা যেই পোর্শনে ছিল ওইখানে খুব একটা কাস্টমার ছিল না, একদম বলতে গেলে অনেক নীরব। মানে তখন হচ্ছে বিক্রি শেষ হয়ে গেছে, মানে একদম নীরব ছিল অনেকটাই। সো এরপরে কি হলো? এরপরে হচ্ছে যে
আমার গায়ে একটু জ্বরের মতন অবস্থা হলো আর কি। না ওখানে থেকেই নাকি আপনি পরে মানে বাসায় যাওয়ার অনেক ছোট ছিলাম তো, মানে ঠিক এই ঘটনার পরে দিন বাসায় চলে গেলাম আর কি। ওই দিন বাসায় যাওয়ার পরে যেটা হচ্ছে যে আপনি অনেক জ্বর হচ্ছে আপনার, তারপরে রাতের বেলা আপনি স্বপ্ন দেখছেন বিভিন্ন মানে অনেক কিছু দেখতেছি আর কি। তো আমারই সেম এজের আরো যারা আমার খেলার সাথে ছিল যারা হলো, তো তাদের আবার 2-1 হলো যে ওই মাদ্রাসাতে পড়াশোনা করতো আর কি। তো তারা নাকি হচ্ছে যে রাতের বেলা মানে দেখতো আর কি, যখন রাতে ঘুম মানে আমরা অনেক সময় হচ্ছে ওয়াশরুমে যাওয়ার জন্য যখন ঘুম মাঝরাতে উঠি আর কি, বাসায় যেরকম হয়, তো মাদ্রাসার ছেলেরা হলো যে আমার বয়সী যারা মাদ্রাসায় পড়তো আর কি, আমি তো স্কুলে পড়তাম, তো ওদের 2-1 নাকি দেখেছে যে ওই বাজারটাতে আর কি প্রচুর শিয়াল আর কি, মানে হাজার মানে সত্যি আর কি, বাস্তবে এটা কেউ মানে যখন যারা দেখছে তারা দেখেন। এবং আমি আমার ওই ফ্রেন্ড তারা বড় হওয়ার পরেও শুনেছি তাদের কাছ থেকে যে ওখানে একটা শিমুল গাছ আছে আর কি, বিশাল একটা শিমুল গাছ আছে। তো ওই শিমুল গাছটাতে হচ্ছে যে মানে আগুন জ্বলতেছে, মানে পুরো গাছটা এমন ভাবে আগুন জ্বলতেছে যে মনে হচ্ছে যে গাছটা পুরো একদম শেষ হয়ে যাচ্ছে। এটা আমাদের মানে এলাকার অনেকেই দেখেছে এবং ওই মানুষগুলো জানে আর কি, মানে আমাদের অঞ্চলের আর কি। পরের দিন সকালবেলা যা দেখেছে হ্যাঁ দিব্যি শিমুল গাছটা জীবিত আছে, মানে কোনো কিছু একটা পাতাও পড়ে নাই। এটা মানে অ্যামাজিং একটা ঘটনা। আবার পাশে যে দিঘিটা আছে আর কি, দিঘিটাতে মাছ চাষ হয়, সবাই ওখানে রাতের বেলা থাকতে পারে না আর কি। তো ওখানে যে জিনিসটা পারে না কেন, মানে ভয় পায় আর কি, ভয় পায়। তো ওই শিমুল গাছটা শিমুল গাছটা হচ্ছে যে বিশাল একটা পুকুরের মতন, কিন্তু ওখানে এক বিন্দু পানি থাকে না। মানে যত বৃষ্টি হোক ওখানে দেখবেন যে পানি জমে না আর কি। কোথায় যে পানি চলে যায় কেউ জানে না ওইটা। তো এটার শিমুল গাছের পাশ দিয়ে আমাদের হচ্ছে ফুটবল খেলার একটা মাঠ আছে, আমরা ক্রিকেট খেলতাম 2 দিন করে, আর 2 দিন হচ্ছে ফুটবল, মানে আমরা ওখানে ছোটবেলায় যাইতাম আর কি। তো আমাদের বাসা থেকে আগে থেকেই বলে দেওয়া থাকতো যে ওই সাইডে যাওয়া না, ওই দিঘি সাইডে যাওয়া না, ওই জায়গাটা একটা সমস্যা আছে, এটা আছে ওটা। তো আমরা হচ্ছে যে তারপরে একটু সাহসী দেখাইতাম আর কি, আমরা এইসব একটু ভয় না করে যেতাম আর কি। তো ওই দিঘিতে যে ব্যক্তিটা হচ্ছে যে মাছ পাহারা দেয় রাত করে, সে একজন ব্যক্তি আমাদেরকে বললো যে রাতের বেলা ওই পাশে সাদা জামা পরে একটা মানুষ চলে যায়, ঘুরে যায়। আর আমার যে ফ্রেন্ডসটা ওই গাছটাকে পুরো যাওয়া দেখেছে আর কি, মানে পুরো গাছটা মাদ্রাসায় পৌঁছে যেত, সে বললো যে রাতের বেলা একটা মানুষ নামাজ পড়ছে আর কি, ঈদগাহ মাঠ যে আছে নামাজ পড়ছে, আর সুগন্ধি ছড়াচ্ছে আর কি, মানে ওই জায়গাটা একটা মানে অন্যরকম। তো আমার যে এক্সপিরিয়েন্স যেটা হলো যে আমি আজও অত সুন্দর জিনিস দেখি নাই, মানে ওই বাচ্চাটাকে আমি মানে চাল না দেওয়ার পরে রাতে আমি যে স্বপ্ন দেখি, এখন আমি চোখ বন্ধ করলে আমি বলেন তো যে ওই বাচ্চাটাকে আপনি স্বপ্ন দেখেছিলেন? স্বপ্ন না, আমি বাস্তব। এরপরে আর আমি কখনো দেখিনি, কিন্তু তার ফেসটা আমার মনে আছে। ওই বাচ্চাটাকে ওই ঘটনাটা আপনার কেন প্যারানরমাল মনে হচ্ছে? আমি সেটা এটা এই জন্য মনে হচ্ছে যে ও স্বাভাবিকের মতন ছিল না। আর ওই যে ড্রেস পরেছিল আমার সোসাইটি বা আমাদের ওই সময়টাতে ওই ধরনের ড্রেস কেউ পরতো, আর ওই ধরনের কোনো একটা পাগলও হইতে পারে। অ্যাবনরমাল মনে হয়েছিল? অ্যাবনরমালও ঠিক না, একদম মানে আমার মতনই সুটম মানে সুস্থ বাচ্চা ছিল। জামাটা কেমন যেন একটা প্রকৃতি ছিল আর কি, এক কালারের, মানে প্যান্টটাও যেরকম ছিল, শার্টটাও ওরকম ছিল, সবকিছু একই রকম আর কি। আর চুলটা হচ্ছে এলোমেলো ছিল, দেখে মনে হয়নি যে পাগল, মানে পাগল হলো অত সুন্দর করে আমার সাথে কথা বলতে পারতো না। আর দ্বিতীয় হচ্ছে যে ও যদি মানে মানুষ হইতো তাহলে তো আমি তো পরে ওকে আরো কোনো না কোনো ভাবে দেখতাম, কিন্তু আমি দেখিনি। আমার কাছে মনে হয়েছে যে তখন তো ছোট ছিলাম, অতভাবে পর্যবেক্ষণ করি না, তবে আমার কাছে মনে হয়েছে যে ও অন্য কিছু একটা আর কি। কারণ হচ্ছে যে ওর সাথে কথা বলার পরে ওই রাতে আমি যা স্বপ্নে দেখেছি যে বিশাল একটা রাজবাড়ি, সেখানে ঘোড়া আছে, অনেক কিছু আছে, যেটা আমি আজ পর্যন্ত আমি অনেক মিউজিয়ামে গেছি, অনেক জায়গায় অনেক পুরাতন জিনিসগুলো সংগ্রহ যেগুলো জায়গা আছে আমি দেখার চেষ্টা করি, আমি বিভিন্ন জায়গায় যাই, অত সুন্দর জিনিস আমি আসতে দেখি না। আজও আমার চোখে ওইটাই আছে। আর ওই যে বয়োজ্যেষ্ঠ ধর্মীয় মানে অঞ্চলে যে ব্যক্তিটা যার কথা বললাম, উনি হলো যে আমাকে কি যেন বলে আমাকে একটু দোয়া করে দিলেন, আর আমাকে বললো যে ও আর আসবে না তোমাকে। মানে আমি ওকে স্বপ্নে দেখতাম ও চুপচাপ বসে আছে, জামাই চাল দিয়ে নাই, চুপচাপ দেখতাম। আমি এই জিনিসটাই জানতে চাচ্ছিলাম যে আপনি স্বপ্নে ওই ছেলেটাকে দেখতাম আর কি, ঠিক আছে, আমি ঘোড়া নিয়ে যাচ্ছি আর চুপচাপ আছে। মানে আমি হচ্ছে আসলে এতক্ষণ হয়তো অনেকেই মানে বুঝছেন যে কানেকশনটা কি। আমি অ্যাজ এ লিসনার হিসেবে আমার মনে হচ্ছে যে আসলে ওই বাচ্চাটার সাথে আপনার এই স্বপ্নর কানেকশন কি।
এখন আমি বুঝতে পারলাম যে আপনি স্বপ্ন যখন ওই বাচ্চাটাকে দেখতেন, চাল দেননি, বাচ্চাটা চুপচাপ বসে আছে, So, এখন আমার মনে হচ্ছে যে yes, এই হচ্ছে কানেকশন, দ্যাটস ওয়াই এটা মনে হচ্ছিল যে ওই বাচ্চাটার সাথে আপনার সাথে যা ঘটছে ওই বাচ্চাটার সাথে কিছু একটা লিঙ্ক আপ আছে। সো এইটাই বলতে পারি তাহলে আপনার ফার্স্ট এক্সপেরিয়েন্স বলতে গেলে প্যারানরমাল বিষয় সম্পর্কে। আরো কোন ধরনের কোন আর ঘটনা সেম আছে? একটা ঘটনা আছে সেটা হচ্ছে যে রিসেন্টলি আচ্ছা, আরো দুই একটা ঘটনা শুনি। এটা তো ছিল যেটা বললাম, এটা তো ছিল একেবারে আমার চাইল্ডহুড, যখন আমি একেবারে ছোট ছিলাম তখনকার অভিজ্ঞতা। আর একটা হচ্ছে 2015 সালে আর কি, তখন হলো যে আমার বিশ্ববিদ্যালয় পড়ালেখা শেষের দিকে আর কি। তখন হচ্ছে যে আমি যেহেতু আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি, আমি খুব রাত জাগতাম আর কি। তো দেখা গেছে যে কোনো কোনো রাত হচ্ছে আমার প্রজেক্ট রেডি করতে করতে আমার শেষ রাত হয়ে যেত। তো হঠাৎ করে একবার হলো যে আমি তখন ডিসিশন নিয়েছিলাম আমি বগুড়া সেটেল হবো নাকি ঢাকায় সেটেল হবো, যেহেতু পড়াশোনা ঢাকাতে। তখন একটাবার আমি বগুড়াতে আইটি নিয়ে কিছু করার চেষ্টা করলাম, পাশাপাশি আমার অবশ্যই কালচার এবং ফিল্ম এটা থাকছেই। তো আমি যখন শহরের ভিতরে একটা বাসা, একদম মেন সিটিতে আমি একটা অফিস করলাম নিজস্ব ভাবে আর কি, বগুড়া একদম আমার নিজস্ব, আমার আইটি কাজের জন্য আর কি। সেখানে আরো কিছু ছেলে মেয়ে রাখলাম, রেখে কাজ করলাম। তো ওখানে আমি হচ্ছে যে মানে ফিনান্সিয়াল ভাবে এগিয়ে যেতে পারছি, কেন জানো আমার একটা ব্যাপার। তো তখন হলো কি আমি পাশে সাইটে একটা জায়গায় চলে আসি, শহরের সাইটে আমার জন্য সেই খরচটা একটু কম হতো আর কি। তো ওখানে আসার পরে হলো যে কাজ করতাম, সবাই আসতো, হলো যে দিনে আসে কাজ করে চলছে। রাতের বেলা দেখা যায় আমি একাই কাজ করি, পুরো একটা অফিসে আমি একাই কাজ করি। পাশে হচ্ছে যে দুইটা মাদ্রাসা আছে, একটা মাদ্রাসা হচ্ছে যে এখানেও একটা দেখলাম যে আমি সেই একটা মেয়েদের একটা মাদ্রাসা আছে হাফিজি মাদ্রাসা, ছেলেদের একটা মাদ্রাসা আছে হচ্ছে যে দিনে আসে পড়ে চলে যায় আর কি, আর মেয়েরা হচ্ছে আবাসিক। তো একদিন রাতের বেলা মানে আমি আমার গ্রামের বাড়িতেও দেখা গেছে যে আমি আমার দোতলাতে আমি একাই থাকছি, সবাই ঘুমাচ্ছে, গ্রাম তো ভয়ের একটা জায়গা। শহরে আমি একা একটা বাসায় থাকলেও আমার কখনো ভয় লাগে না, আমি হলে যখন থাকছি হলেও একাই থাকছি, এমনও দিন গেছে। তো ওই দিনটাতে কেন যেন হলো যে মনে হলো যে রাত 2:30 কি 3টার দিকে আমার দরজা কি যেন নক করলো। এখন আমি চিন্তা করলাম যে নিচের তালায় বন্ধ করা আছে আমার, তারপরে সেকেন্ড ফ্লোরের মেইন দরজা বন্ধ করা আছে, আমার রুমে আসে কি নক করলো। মানে ব্যাপারটা আমাকে একটু ভীতির মতন একটা জিনিস করলো। তো তারপরে হচ্ছে যে ওয়াশরুমের পানি এটা আমি নিজে বন্ধ করে আসছি, তারপরে হলো ভয় লাগতেছে। এখন রুমের ভিতরে আমি বের হবো, পুরো একটা বাসা, মানে বুঝে উঠতে পারছিলাম না। আমি একটা নিলাম আর কি, স্কেল ছিল আমার টেবিলে, ওইটা হাতে নিয়েছি, নিয়ে আস্তে আস্তে দরজা খুলতেছি আর কি, যা হয় নিজের বাসা তো আর কি। খোলার পরে দেখি যে লাইট অন করা, আমি পুরো অবাক হয়ে গেলাম যে আমি নিজে লাইটটা অফ করে আসি। তারপরে হলো যে লাইটটা অন হলো কিভাবে, এইটা একটা। তো ঠিক আছে, এটাও চলে গেল। চলে যাওয়ার পরে আমি ওয়াশরুমের দিকে গিয়ে দেখি যে পানি, মানে আমার কলটাকে ছাড়িয়ে দেওয়া আছে, পানি পড়ছে। এটা আমার কাছে আরো একটা ব্যাপার লাগলো। তো ছোটবেলা থেকে আমি খুবই মানে জেদি ছিলাম, একটু সাহসী ছিলাম, যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে আমি খুব পছন্দ করি এখনো। মানে আমার ওয়ার্কিং এ এবং হলো যে কোনো ক্ষেত্রে আমি খেলাধুলা, কালচারাল সেকশন, যেগুলো আমি করতে পছন্দ করি। তো তখন হলো যে আমি আবার রুমে ব্যাক করলাম, করার পরে হলো যে আমি হচ্ছে যে ছিল আমার একটা স্ট্যান্ড ছিল আর কি, স্ট্যান্ডটা হাতে নিলাম, হাতে নিয়ে আস্তে আস্তে আমি হলো যে আমার মেন দরজার দিকে এগিয়ে গেছি আর কি। যাওয়ার পরে মনে হলো যে আমার পাশের যে ডাইনিং স্পেসে যেটা আছে ওখানে হচ্ছে যে জানালাটা খুব বিকট একটা শব্দ খুলে গেল, হঠাৎ করে খুলে যাওয়ার পরে তারপরে নর্মাল আর কোনো কিছু হলো না। আমি সবগুলো লাইট অন করে দিয়ে আসা, আবার আমি কম্পিউটার অফ করলেন এবং কলও বন্ধ করে দিয়েছেন। কল বন্ধ করলাম, বাকি লাইট গুলো আমি অন করে দিয়ে আসা। আমি ভয়ে অন করে দিয়েছেন সবগুলো? মানে ঠিক ভয় বলবো না, একটা লাইট অন ছিল, বাকি সবগুলো অন করে দিলাম, আমার আর ঘুম হবে না আমি জানি। আর এরকম একটা অবস্থা, এটা আমার একটা পরের দিন আমি অনেককেই মানে জিজ্ঞেস করলাম, এবং ওই মাদ্রাসার একজন হুজুরকে আমি জিজ্ঞেস করলাম। তো বলতেছে যে আপনি এটা অন্যভাবে দেখেন না, মাদ্রাসার আশেপাশে হলো যে তারা থাকে, তারা ক্ষতি করবে না, কোনো হয়তো মানে একটা কিছু হয়েছে এই জন্য। তো আমি এই দুটা ঘটনা আমাকে মানে এখনো ভাবিয়ে তোলে যে এটা কিভাবে সম্ভব। ওকে, তো এই হচ্ছে আপনার ঘটনাগুলো, যেই ঘটনাগুলো শেয়ার করার জন্য আপনি আমাদের সাথে স্টুডিওতে জয়েন করেছেন। সো অনেক